এই পেপারে একটা সাইন করো সিরাত। সিরাত গুটিসুটি হয়ে বসেছিল বারান্দায়। আজ বিকেলের ফুরফুরে বাতাসে নিজেকে বিলিয়ে দিতে ইচ্ছে করছে। মুক্ত আকাশে পাখিদের মতো অজানা গন্তব্যে উড়ে যেতে ইচ্ছে করছে তার। সিরাত জোরে দম নিয়ে নিঃশ্বাস নিল। এবার ভিতরটা হালকা লাগছে। মাথায় চলছে অসংখ্য পরিকল্পনা। একটু বাদে পশ্চিমের আকাশে সূর্য টলে পড়বে। কাল রাত থেকে সে চুপচাপই ছিল। রুমের ভিতর থেকে সেও দরজা বন্ধ করায় কাল রাতে সাফওয়ান ভিতরেই আসতে পারেনি। আজ সকালে খিদের জন্যই দরজা খোলে। খাবার চলে আসলে বাধ্য মেয়ের মতো খেয়েও নিয়েছে। একটু টু শব্দও করেনি। এতে সাফওয়ান মনে মনে ভাবছে, এক রাতে সিরাতের এত পরিবর্তন, তবুও চিন্তিত। একটু একটু করে তাহলে মন বদলে যাচ্ছে। মনে মনে হেসে ভাবল, আর কখনোই অত্যাচার করবে না। সিরাত সারাদিন ঘুমিয়ে আজ বিকেলে বারান্দায় বসেছে। তার চোখ বন্ধ রাখার মাঝে কেউ ঘরে প্রবেশ করে সিরাতের পাশে বসল। সিরাতের ষষ্ঠ ইন্দ্রিয় ঠিকই বুঝতে পেরেছে কে আসতে পারে, তবুও সে চুপ। এরই মাঝে সাফওয়ান কথাটি বললে সে কপালে বাজ ফেলে সন্দিহান দৃষ্টিতে তাকায়। হাত বাড়িয়ে দেওয়া পেপারটা দেখে সে হতবিহ্বলের মতোই তাকিয়ে রইল। সাফওয়ান গলা খাকড়ি দিয়ে গা ঘেঁষে বসতেই সিরাত উঠে যায়। সাফওয়ান বাবলিসহীন হয়ে আবারও বলল, কি হলো, শুনতে পাওনি? দ্রুত এখানে সাইন করো। সিরাত অকপটে উত্তর দিল, কিসের পেপার এটা? না জেনে শুনে সাইন করব কেন এটাতে? বলবো, আগে লক্ষ্মী মেয়ের মতো সাইন করে ফেলো। না বললে আমি সাইন করব না। জেদ করো না সিরাত, ভালো ভালোই বলছি, সাইনটা করে দাও। সিরাতের ভিতরে দমিয়ে রাখা আগুন মুহূর্তে ফুস করে যেন জ্বলে ওঠে। সাফওয়ানের সামনে এসে শক্ত গলায় সিসি বলল, আমি সাইন করব না, কখনোই সাইন করব না। সাফওয়ান হাতের ডিভোর্স কাগজটা পাশে রেখে মাথা চেপে ধরে। কাল সারা রাত সে উকিলের সাথে এক প্রকার যুদ্ধ করে ডিভোর্স পেপার তৈরি করে নিয়ে এসেছে। আর এখন সিরাত বলছে সাইনই করবে না। ওর কথা মতো চলবে নাকি? তাছাড়া সেও কি বলদ? এই মেয়ের সাথে তর্ক করে সময় নষ্ট কেন করছে? মেরে অজ্ঞান করে হাতের ছাপ নিলেই তো নয়। যে বাবা সেই কাজ। সাফওয়ান তৎক্ষণাৎ উঠে উষ্ঠ প্রসারিত করে হেসে এক পা করে এগিয়ে গেল সিরাতের সামনে। সিরাত পিছায় একদম দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে রইল। সাফওয়ান খপ করে সিরাতের হাত ধরে ফেলেই বলল, চলো রুমে চলো। কিভাবে সাইন করিয়ে নিতে হয় তা আমি খুব ভালো করেই জানি। সিরাত হাত শক্ত করে মুচড়িয়ে উত্তর দিল, শত চেষ্টা করলেও পারবি না। তাহলে দেখা যাক কে জিতে যায়। সিরাত মুখটা কালো করেই প্রশ্ন করল, এটা কিসের পেপার? সাফওয়ান যেন এতে মজাই পেল। শর্ট করে সিরাতের গালে হাত রেখে বলে উঠল, ডিভোর্স পেপার সিরাত চান। এ কথা শুনে সিরাতের আত্মা যেন ধক করে ওঠে। টলমলে চোখে সে ধুমকে তাকিয়েই রইল। সাফওয়ান উচ্চস্বরে হেসে সিরাতের হাত টানতে টানতে রুমে নিয়ে যায়। এক ঝটকায় মেঝেতে ফেলে দিল সে। সিরাতের দিকে ঝুঁকে পিস পিস করেই বলল, কি, এবার সাইন করতে তো কোনো আপত্তি নেই তাই না? তাছাড়া ওই চরিত্রহীন ছেলের সাথে সংসার করা থেকে মরে যাওয়া ঢের ভালো। আমি তো তোমাকে মরতে দিব না, শুধু বিয়েই করব। কোনো দিনও এই স্বপ্নটা পূরণ হবে না। আমি মরে যাব, তবুও বিয়ে করব না। সাফওয়ান আবারও চটে গেল। তৎক্ষণাৎ সিরাতের চুলের মুঠি ধরে রাগে গজগজ করে। ব্যথায় সিরাত নিজের দুহাত দিয়ে সাফওয়ানের শক্তপোক্ত হাত সরানোর চেষ্টা করলো। এতে সাফওয়ান যেন আরও বেশি রেগে যায়। হাত বাড়িয়ে বয়ার্ত সিরাতের ঘাড় থেকে কামিজ একটানে চট করেই ছিঁড়ে ফেলল। সিরাত হতভম্ব, নখের দাগ বসে লাল হয়ে গেছে। সে কষ্টে অপমানে ছলছলে চোখে তাকিয়ে রইল সাফওয়ানের দিকে। সাফওয়ান হঠাৎ করেই তাকে এক ধাক্কায় মেঝেতে শুইয়ে বলল, তবে তাই হোক, যেহেতু মরে যেতেই চাইছিস তাহলে মরে যা, কিন্তু মরার আগে তোকে আমার করেই ছাড়ব। প্রমুখ লোকেশন অনুযায়ী বাংলো বাড়িতে গাড়ি নিয়ে প্রবেশ করে। বিপত্তি ঘটে আর কেউ এসে পৌঁছাতে পারেনি। কেউ কেউ বলেছে কে যেন রাস্তায় গাড়ি আটকে দিয়েছে। অনেক ছেলেকে আবার আক্রমণও করেছে। তারা যেন আসতে না পারে, এই জন্যই রাস্তায় দুটি বড় ট্রাক রেখে দেওয়া হয়েছে। প্রমুখ এসব সাফওয়ানের কাজ ভেবে নিজেই চলে আসে। কিন্তু মনে মনে তার হাজারো প্রশ্ন, ভিতরে কোনো বিপদ লুকিয়ে নেই তো? যে জুতোর মাঝে গুজে রাখা বন্দুক বের করে হাতে নিল। গভীর চকিতে দৃষ্টিতে চারপাশ তাকিয়ে কোমর থেকে বন্দুক হাতে নেয়। দারোয়ান তিরিক্ষি মেজাজে বলল, এখানে কেন এসেছেন? চইলা যান মিয়া। কবিরকে ইশারা করতে কবির জ্বরের বেগে দারোয়ানের মাথায় বন্দুক ঠেকিয়ে বলে উঠল, আমরা এসেছি সাফওয়ানকে মারতে। এখন তুই যদি ব্যাঘাত ঘটাস তাহলে তোকেও মারব। দারোয়ান ভয়ে শিউরে ওঠে।
কবির কায়দা করে গাড়ির ভিতর নিয়ে গেল। তারপর প্রমুখ দড়ি দিয়ে দারোয়ানকে বেঁধে ফেলে, মুখে কাপড় পেঁচিয়ে রাখলো যাতে আর শব্দ করতে না পারে। এরপর আশেপাশে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে দৌড়ে বাংলোর ভিতরে প্রবেশ করে। কবির এক প্রান্তে খুঁজতে গেল, আরেক পাশে প্রমুখ। হঠাৎই খুঁজতে খুঁজতে কর্নারে যেতেই কারো কান্নার আওয়াজ শুনতে পায় প্রমুখ। মুহূর্তে পা দুটো যেন তার থমকে যায়। সাফওয়ানের চেঁচামেচির শব্দ আসছে। সে দেরি করল না। অস্থির মন বলছে কিছু একটা হয়েছে। দ্রুত রুমের কাছে আসতেই সারাটা দেহ যেন কেঁপে ওঠে তার। আর দরজায় লাথি মেরে ভিতরে ঢুকে দেখতে পায় সাফওয়ান সিরাতকে জোর জবরদস্তি করছে। সিরাতের দুই হাত মুঠো নিয়ে আর এক হাত গাড়ি নিয়েছে। দরজায় বিকট শব্দ শুনে সাফওয়ান রেগে চিল্লিয়ে বলে উঠল, কোন কুত্তার বাচ্চা, আমার অনুমতি না নিয়ে এখানে এসেছিস? কথা বলে পিছন ঘুরতে প্রমুখকে দেখে হতবাক। অবাকের ন্যাক চোখ বড় বড় করে তাকায়। আত্মা শুকিয়ে মুখটা তৎক্ষণাৎ পানসে হয়ে গেল। সিরাত তখনও চোখ বন্ধ করে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। সাফওয়ান ভয়ে হালকা ডোক গিলে হাতের বাঁধন আলগা করলো। সিরাতের উপর থেকে উঠে আমতা আমতা করে বলল, শোরের বাচ্চা, তুই এখানে কিভাবে এলি? তোর জান কবজ করতে দৌড়ে চলে এসেছি। তোর সাহস কিভাবে হলো সিরাতকে স্পর্শ করার? শুধু স্পর্শ নয়, তুই ওর উপর আর বলতে পারল না। সে ভাবতেই পারছে না এই 2 দিন আর কি না করেছে সাফওয়ান। রাগে প্রমুখ দাঁতে দাঁত চেপে রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে। মনে হচ্ছে এই বুঝে চিপিয়ে খেয়ে ফেলবে। হাতে থাকা বন্দুক সামনে এনে 1 সেকেন্ডও দেরি করলো না। রাগে ফুসফুস করতে করতে গুলি লাগালো সাফওয়ানের ডান হাতে। সাফওয়ান আকস্মিক ঘটনায় ভড়কে যায়। সে বুঝে গেল প্রমুখ ক্ষেপে আছে। সিরাত উঠে এভাবে প্রমুখকে দেখে খুশিতে থরথর করে কাঁপে। উত্তেজনায় পাগল পাড়া মনে একটু ভরসা পায়। এই শয়তানের হাত থেকে রক্ষা করতে এসেছে সে। মুখে এক চিলতে হাসি নিয়ে দৌড়ে উঠে যেতে সাফওয়ানের আনাসান মন খপ করে তার বাহু চেপে ধরে ফেলল। হঠাৎ পাশ ফিরে তাকাতে একটি চুরি পেতে তৎক্ষণাৎ সেটা দিয়ে নিয়ে সিরাতের গলায় চেপে ধরে। উষ্ঠ বাঁকিয়ে হেসে বলল, এবার কি করবি? আয়, গুলি করে দেখা। সিরাত চোখ বন্ধ করে আছে। প্রমুখের তেজি রূপ হঠাৎ ধপ করে যেন নিভে গেল। ভিতরে অস্থির অনুভূতিতে মাথা কাজ করা বন্ধ করলো। যদি সত্যি সত্যি গলায় ছুটি বসিয়ে দেয়, সব মানুষই একটা জায়গাতেই হেরে যায়। তার দুর্বলতায় যখন কেউ হাত দেয়, সে তখন পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ। সে সামনে তাকিয়ে হতবিহ্বল হয়ে যায়। সিরাত মুচড়ি করে বলল, আমাকে পশুর হাত থেকে নিয়ে চলুন, আমি আর পারছি না। সাফওয়ানের বাম হাত সিরাতের পেটে জড়িয়ে আর ডান হাত গলায়। সে ছুরি আরেকটু ডাবিয়ে বলল, চলে যা, নয়তো খুন করে ফেলবো। প্রমুখ হাত উঠিয়ে বন্দুক দিয়ে কপাল চুলকায়। তারপর পোষ করে নিঃশ্বাস ফেলে জবাব দেয়, যাব, কিন্তু তোর দেহ 80 টুকরো করে। কুত্তার বাচ্চা, এখনো গলার আওয়াজ কমে না? আমার বাংলোতে এসে তুই আমাকে হুমকি দিস? তাহলে দেখ আমি কি করি। তুইও সিরাতকে পাবি না, আমিও পাবো না। প্রমুখ ঢোক গেল। তৎক্ষণাৎ কবিরও উপস্থিত। কবির এগিয়ে যেতে প্রমুখ তাকে বাধা দিয়ে বলল, আগেই না, নয়তো সিরাতের ক্ষতি করে ফেলবে। কিন্তু স্যার, এমনটা নাও হতে পারে। হয়তো আমাদের ভয় দেখানোর জন্যই এমন করছে। ওর মাথা ঠিক নেই। মনে হচ্ছে ও সত্যি সত্যি বসিয়ে দিবে। কবির রাগে সেখানেই দাঁড়িয়ে রইল। পরিস্থিতি একটুর জন্য হাতের বাহিরে চলে গেছে। হঠাৎই সাফওয়ানের ফোনে কল আসে। সে এক হাতে ফোনটা রিসিভ করে প্রমুখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বলো। ওভার্স থেকে কিছু বলার পর বলে সাফওয়ান রেখে দেয়। তারপর সামনে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, তুই যদি আমাকে ছেড়ে দিস তাহলে সিরাতকে জ্যান্ত পাবি, নয়তো আমি মরার আগে সিরাতও মরে যাবে। তখন তুইও পাবি না, আমিও পাবো না। প্রমুখ এক পা এগিয়ে আসলেই সাফওয়ান পিছিয়ে চিল্লিয়ে বলে উঠল, একদম চালাকি করবি না। প্রমুখ বন্দুক পকেটে রেখে মৃদুস্বরে বলে, ঠিক আছে, আগে তুই সিরাতের গলা থেকে ছুরি নিচে নামা। আমি এত বড় ভুল কখনোই করি না। তাই বলেই 1 সেকেন্ডের মাঝে পিছনে দরজা খুলে ঢুকে পড়ল। কাজটা এত দ্রুত হলো যে প্রমুখ বুঝেও নি পিছনে আরেকটা রুম আছে। কবির আর প্রমুখ দৌড়ে গেল সেখানে। গুটগুটে অন্ধকারে সিরাতের কান্নার শব্দও আসছে না। আসবে কি করে? সাফওয়ান শক্ত করে চেপে ধরে আছে। সাফওয়ান বুদ্ধি খাটিয়ে আস্তে আস্তে রাস্তায় নামলো। কারণ একটু আগে ওর বাবাই ফোন করেছিল, বলেছে যেভাবে পারে বেঁচে ফিরে আসতে। আর এই রুমের কথা উনিই জানাই। সে দূর থেকে অনেক চেষ্টা করেছে প্রমুখের ছেলেদের আটকানোর। সাফওয়ান সিরাতকে নিয়ে গাড়িতে উঠতে প্রমুখ দূর থেকে চেঁচিয়ে বলে উঠল, আমি গুলি করব সাফওয়ান, সিরাতকে ছেড়ে দে বলছি।
সাফওয়ান হেসে গাড়ির সিট থেকে তার বন্দুক নিতেই প্রমুখ সত্যি সত্যি গুলি করে দেয়। ভুলক্রমে সেটা লাগে সাফওয়ানের গাড়ির জানালায়। সিরাত ভয়ে সিটিয়ে আসে। প্রমুখ দৌড়ে কাছে যেতে সাফওয়ান গুলি করার সময় বুঝতে পারল বন্দুকে একটাও গুলি নেই। রাগে ভয়ে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিচ্ছে। এদিকে প্রমুখও গুলি করেই যাচ্ছে। সে যত এগিয়ে আসছে সাফওয়ানের ভয়ও বাড়ছে। প্রমুখ তীক্ষ্ণ চোখে তাক করে পরপর দুটি গুলি করল সাফওয়ানের হাতে। আকস্মিক ঘটনায় সাফওয়ান সিরাতকে ছেড়ে দিয়ে এক হাত চেপে ধরল গুলি করা ডান হাতে। ব্যথায় উচ্চস্বরে চিৎকার করে ওঠে। এদিকে সিরাত ছাড়া পেতে সাফওয়ানকে জোরে ধাক্কা মেরে তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে পড়ল। সামনে প্রমুখ থাকায় দুর্বল শরীরে চোখে পানি, মুখে হাসি নিয়ে দৌড়ে গেল। কিন্তু বিপত্তি ঘটল তখনই। সাফওয়ান রাগে হিংস্র দৃষ্টিতে তাকায়। হাতে থাকা ছুরিটা প্রমুখের দিকে ছুঁড়ে মারতেই ভাগ্যক্রমে সেটা প্রমুখের বাহুতে লেগে বন্দুক নিচে পড়ে যায়। কবি তৎক্ষণাৎ সামনে তাকায়। এতক্ষণ সে সাফওয়ানকে ধরেই ফেলত। হঠাৎই আক্রমণে কবিরের পা থমকে যায়। সে আবারও পিছু ফিরে প্রমুখকে ধরে ফেলল। সিরাতের পাও মাঝপথে যেন থেমে গেল। চিৎকার করে উঠল, প্রমুখ সাহেব! কবির প্রমুখের সামনে দাঁড়িয়ে উত্তেজিত গলায় বলল, স্যার ঠিক আছেন? প্রমুখ মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়াতেই সাফওয়ান শয়তানি হাসি হেসে দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে বলল, আবারও দেখা হবে, পরের বার প্রস্তুতি নিয়েই আসবো। তোর সামনে থেকে সিরাতকে নিয়ে যাব। কথা শেষে তার গাড়ি অদূরে চলে যায়। প্রমুখ আস্তে হেঁটে সিরাতকে টেনে তুলল। কিন্তু সিরাত এতদিনের অস্থিরতায় আবেগী হয়ে পড়ল মুহূর্তেই। হাঁটু বাজ করে বসে শক্ত করে জড়িয়ে ধরল প্রমুখের পা। প্রমুখ দীর্ঘশ্বাস ফেলে বসে পড়ল। আলতো করে বাম হাত দিয়ে সিরাতের মাথা আগলে নেয়। কবির পরিস্থিতি বুঝতে পেরে গাড়িতে ওঠে। দারোয়ানকে এক ধাক্কায় নামিয়ে বসে রইল। সিরাত ফুফিয়ে ফুফিয়ে কেঁদেই যাচ্ছে। কান্না মিশ্রিত গলায় বলে ওঠে, আপনি কেন এত দেরিতে আসলেন? কেন জানেন ও আমার সাথে কি কি করেছে? প্রমুখের গলা শুকিয়ে আসছে। হাতের ব্যথা টনটন, সে চোখ বুজে জোরে নিজের সাথে সিরাতকে জড়িয়ে নেয়। এরপর কয়েকবার শুষ্ক ঠোঁট চেপে ধরে সিরাতের চুলের মাঝে। সে আবার পড়লে বুকের ভিতর ঢুকিয়ে বলতো, দেখো সিরাত, এখানে কেমন অস্থিরতা, আমাকে শান্তিতে এক সেকেন্ডও থাকতে দিচ্ছে না। তুমি কেঁদো না, আমি তাহলে সহ্য করতে পারবো না। সিরাত আরও কিছুক্ষণ ছোট্ট বাচ্চাদের মতো করে কেঁদে মুখ তুলে প্রমুখের দিকে তাকিয়ে বলল, দেখুন আমার গলা কেটে গেছে, আমার কামিজও ছিঁড়ে ফেলেছে প্রমুখ। ভাগ্য ভালো বড় কিছু করার আগে আপনি এসেছেন। কথা বলে আবারও ডুকরে কেঁদে ওঠে। প্রমুখ হঠাৎই ওর চুলের মুঠি ধরে সিরাতের চোখে চোখ রেখে রুক্ষ মেজাজে বলল, তখন তুমি কিছু করতে পারলে না? হাতের সামনে কিছু ছিল না? শুনেছি মেয়েরা অনেক সাহসী হয়, তুমি কেন এমন মোমের পুতুল? একটু থেমে কেঁপে ওঠা ওষ্ঠদয় নিয়ে সিরাতের গাল স্পর্শ করলো। তারপর সিরাতের মুখ দুহাতে নিয়ে উম্মাদের মতো সারা মুখে চুম্বন করতে থাকে। টলমল চোখের জল ঠোঁট দিয়ে শুষে নিল। সিরাত লজ্জায় চোখ বন্ধ করে প্রমুখের কলার খামচে ধরে। প্রমুখ কপাল, চোখ, নাক, গাল থেকে নেমে ঠোঁটে এসে থামতে রুক্ষ মেজাজে বললে, তোমার কঠিন শাস্তি পেতে হবে সিরাত, আমি একটু তোমাকে চাই না। এই 2 দিন যতটা কষ্ট দিয়েছ তার থেকে দ্বিগুণ শাস্তি ভোগ করবে। সিরাত পুপিয়ে কেঁদে মুখ লুকায় প্রমুখের বুকে। একদিকে কষ্ট, আরেকদিকে লজ্জা, সারা মুখ লাল আবায় ছেয়ে গেল। অল্প সময় পর কিছু মনে হতে সে প্রমুখের হাত ছাড়িয়ে অস্থির কণ্ঠে বলল, আপনার হাত দেখি দেখি কতটা কেটে গেছে। প্রমুখ হাত লুকিয়ে থমথমে গলায় বলল, কিছুই হয়নি, চলো বাসায় যেতে হবে। না, অনেকখানি কেটে গেছে। প্রমুখ রাগান্বিত হয়ে তাকালো। সিরাত হাত টানতে থাকলো। আজ সে দেখিয়ে ছাড়বে কতটুকু কেটেছে। বারবার শার্টের গসে প্রমুখের ব্যথা আরও বেড়ে যায়। শেষে আর কোনো উপায় না পেয়ে চট করে কাটা হাতেই সিরাতকে কোলে তুলে নেয়। সিরাত হা হয়ে যায়। এবার লজ্জায় মুখ নামিয়ে রইল। এই লোক আজ পরপর লজ্জা দিয়েই যাচ্ছে। চুমু খাওয়ার পর এখন আবারও কোলে তুলল। সে শার্ট খামচে ধরে ওর বুকে মুখ গুজে আসে। প্রমুখ অদর বাকিয়ে হেসে গাড়িতে এক ঝটকায় ফেলে সেও বসল। সামনে কবির মুখ টিপে টিপে হাসছে। সে সিরাতের কোমর ধরে একটানে নিজের কাছে নিয়ে আসে। গায়ে শুধু ওদিনকার কামিজ আর পায়জামা। এভাবে প্রমুখের সামনে থাকতে অস্বস্তি হচ্ছে। লজ্জা মস্তক নত করে রাখল। প্রমুখ সিরাতের কোমর জড়িয়ে সামনে দৃষ্টি রেখে বলে, পিছে উকিঝুঁকি না মেরে মনোযোগ দিয়ে গাড়ি চালা কবির, বাসায় কিন্তু তোরও একটা সুন্দরী বউ আছে। কবির থতমত খায়। প্রমুখ চট করে গাড়ির ভিতরে লাইট অফ করতে সিরাত হালকা টোক গেলে প্রমুখ আস্তে আস্তে খুব নিকটে গিয়ে সিরাতের গলায় যেখানে সাফওয়ান ছুরি ধরেছিল সেখানে ঠোঁট ছুঁয়ে দেয় আলতো করে। সিরাত চোখ ঘিসে বন্ধ করে হাসে। এই সোয়ে কেমন হাত পা কাঁপছে। অতপর বাম হাত বাড়িয়ে 2 আঙ্গুল তুলে গলায় আদর করলো। খানিকটা রক্তও ছিল, সেটা প্রমুখ ধীরে ধীরে মুছে দেয়। তার ভিতরে এক প্রকার জ্বর বয়ে যাচ্ছে। এই লোকটার স্পর্শ নিতে পারছে না। প্রমুখ মুচকি হেসে সেখানে নাক বসে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। সারা রাস্তা সিরাতের উপর নিজের বর দিয়ে ঘুমিয়েছিল।
বেচারি সিরাত। যতবারই প্রমুখের নিঃশ্বাস তার গলার নিচে পড়ছে, তার অজানা কারণে হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। সারা দেহ এসি থাকা সত্ত্বেও গেমে একাকার। চাইলেও দূরে সরিয়ে দিতে পারেনি, কারণ প্রমুখ দুহাতে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। সিরাত সারা রাত ভাবতে থাকে, তখন কিভাবে জড়িয়ে ধরে কাঁদলো, আর চুমু, কি আদর মাখানো সে চুম্বন। ইস, এসব ভেবে লজ্জায় মাথা কাটা যায়। লোকটাকে দূরে সরিয়ে পালিয়ে যেতে ইচ্ছে করছে। কিভাবে পারলো? ব্যাটার কাছে পেয়ে বাচ্চাদের মতো করছে। তোমার পাসপোর্ট রেডি করেছি, 12 ঘন্টা পরেই তোমার ফ্লাইট। আমি এখন কোথাও যাব না বাবা। সাফওয়ানের গুলি লাগা হাত থেকে বুলেট বের করলো ডাক্তার। হাত ব্যান্ডেজ করে কিছু ওষুধ লিখে দিয়ে চলে যায়। রাতে পালিয়ে আসার পথে সাফওয়ানের বাবার সাথে দেখা হয় ওর। উনিও বাংলোর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। মন তার বারবার বলেছিল ছেলেটার খুবই বিপদ। রাস্তায় সাফওয়ানের গাড়ি দেখতে পাই। তৎক্ষণাৎ ছেলের এই পরিণতি দেখে দ্রুত গাড়ি ড্রাইভ করে নিজের কাছের নিকট এক বন্ধুর বাসায় নিয়ে আসেন উনি। সেই রাতে ডাক্তার আসে সাফওয়ানের ট্রিটমেন্টের জন্য। বুদ্ধি করে খন্দকার সাহেব ছেলের জন্য ভিসা রেডি করেছে আমেরিকার। উনি ভেবে রেখেছে কয়েক মাসের জন্য ছেলেকে গা ঢাকা দিতে বলবে, না হলে কোনো উপায় নেই। তারপর সাফওয়ানের মুখের উপর না শুনে উনি বললেন, বলে যেও না, আমি যেমন আদরও করতে পারি তেমনি শাসনও করতে পারি। সাফওয়ান চোয়াল শক্ত করে কঠিন চোখে তাকায় খন্দকারের দিকে। তার পালিয়ে আসার মুহূর্তে বারবার মনে উকি দিচ্ছে। ঠিক ততবারের রাগে শরীর কাঁপছে। যতবার ব্যান্ডেজ চোখের সামনে পড়েছে, ওই প্রমুখকে মেরে ফেলতে ইচ্ছে করছে। সব কিছু প্ল্যান মাফিকই চলছিল, শেষ সময় নষ্ট করে দিল এসে প্রমুখ। খন্দকার সাহেব কাছে এসে তার মাথায় আদর করে আবারও বলল, তোমার মা জানতে পারলে কতটা কষ্ট পাবে তুমি জানো? তার থেকে বড় কথা, তুমি এখানে নিশ্চিন্তে থাকতেও পারবে না। প্রমুখ লোক লাগাবে, আমি কয়দিন তাদের ঠেকিয়ে রাখবো বলো? একবার সামনে পেলেই বাঁচতে দিবে না। তার থেকে ভালো আমেরিকায় যাও। ওই মেয়েটাকে ভুলে প্রতিশোধ নেওয়ার বুদ্ধি করো। সাফওয়ান ঝাঁঝালো কণ্ঠে উত্তর দেয়, সব কিছুই করবো, শুধু তবু সিরাতকে আমি ফিরিয়ে আনবো। সাফওয়ান, তুমি বাড়াবাড়ি করছো। সাফওয়ান এক ধাক্কায় খন্দকারকে দূরে সরিয়ে চিৎকার করে বলল, আমাকে খেপিয়ে দিও না। সবসময় তোমাদের কথা শুনতে আমি রাজি নই। প্রমুখ মরতে তাও আমার হাতে। কুত্তার বাচ্চা আমাকে আঘাত দিয়েছে, ওর কলিজা আমি ছিঁড়ে ফেলবো। খন্দকার সাহেব উত্তেজিত হয়ে সাফওয়ানের দিকে তেড়ে যায়। পরক্ষণে মনে পড়ল সাফওয়ান অসুস্থ, মাথায় আগুন ধরায় আবল তাবল বকছে। কৌশলে ছেলেকে বাঁচাতে হবে, নয়তো শেষ রক্ষা আর হবে না। ফুস করে নিঃশ্বাস ফেলে নরম সুরে বলল, আচ্ছা যা চাইবে তাই পাবে, কিন্তু একটু পরেই তোমার ফ্লাইট। আমি সাইদুল ভাইকে বলে দিয়েছি যে সে তোমাকে আমেরিকায় ট্রিটমেন্ট করাবে। শোনো বাবা, আগে তোমার নিরাপত্তা জরুরি। যদি বেঁচে না থাকো তাহলে সিরাতকে পাবে কিভাবে? তাই বলে আমি লুজারের মতো পালিয়ে যাব? পালিয়ে যাচ্ছ কে বলল? ঘুরে আসো, তোমার সুস্থতা প্রয়োজন। সাফওয়ান চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে বলল, ঠিক আছে, কিন্তু তুমিও আমার সাথে যাবে। খন্দকার সাহেব যেন হাঁপ ছেড়ে বাঁচল। বড় করে নিঃশ্বাস ছেড়ে মাথা নাড়িয়ে তিনি সম্মতি দিলেন। মাওনা পৌঁছাতে পৌঁছাতে তাদের ভোর 4টা বেজে যায়। প্রমুখ আঘাত পেয়ে ঘুমিয়ে থাকায় সিরাত তাকে আর ডাক দেয়নি গাড়িতে। কবিরাজ সিরাত ধরে ধরে খুব কষ্টে বাসায় নিয়ে আসার সময় জেগে যায় প্রমুখ। তখনও চারপাশ আবছা অন্ধকার। প্রমুখ পাশ ফিরে তাকিয়ে দেখল সিরাত খুব মনোযোগে নিজের গাড়ি প্রমুখের হাত শক্ত করে ধরে হেঁটে যাচ্ছে। এবার ঠোঁট টিপে হেসে আগের তুলনায় আরো বেশি নিজের বর ছেড়ে দেয়। সিরাত অসহায় হয়ে গাড় ঘুরে প্রমুখকে হাসতে দেখে রেগে তাকালো। লিফটে উঠে প্রমুখ বলল, কবির, বাসায় যা, তোরও রেস্টের প্রয়োজন। তাছাড়া আমি এখন সুস্থ আছি। কবিরাজ সিরাত চোখ বড় বড় করে তাকায় তার দিকে। প্রমুখ কপালে বাস ফেলে বলল, কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? বউয়ের কাছে যেতে ইচ্ছে করছে না? তবে তুই বরং এখানে দাঁড়িয়ে থেকে রাত কাটিয়ে দে, আমার কোনো প্রবলেম নেই। কবির শর্ট করে উত্তর দিল, না না, আমি যাচ্ছি স্যার, আমার বউ 15 দিন ধরে অনাহারী। কথা শেষে চটপট করে দৌড়ে গাড়ি নিয়ে চলে যায় সে। সিরাত মুখ বাঁকিয়ে লিফট থেকে নামলো। প্রমুখ বুঝলো সিরাত পালাবে। সেই সুযোগে আবারও সমস্ত শরীর ছেড়ে দেয় সিরাতের উপর। সিরাতের পা থমকে যায়। পুশ করে নিঃশ্বাস ফেলে দুহাত দিয়ে প্রমুখের পেট জড়িয়ে আস্তে আস্তে রুমে নিয়ে আসে। শরীর জুড়ে এক অসুস্থতা অনুভব করছে প্রমুখ। চারপাশে না দেখেই ধপ করে শুয়ে পড়ল বিছানায়। সিরাত ট্রাউজার টাওয়াল বের করে নিয়ে আসলো। হাত বাড়িয়ে দিয়ে বলল, শাওয়ার নিয়ে আসুন, তারপর আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। এভাবে শুয়ে থাকলে আরও বেশি খারাপ লাগবে। প্রমুখ বুঝে রাখা চোখ হালকা করে খুলে পূর্ব দৃষ্টি মেল সিরাতের দিকে। তাকিয়ে রইল কিছুক্ষণ। এই মেয়েটি সাধারণ, কিন্তু তার কাছে বারবার মনে হয় মেয়েটি অসাধারণ। তার কাছে সবার থেকে স্পেশাল কেউ। এসব সেই কয়েকদিনে খুব ভালো করে বুঝতে পেরেছে। তাই তো সারাক্ষণ হারানোর ভয়ে কষ্টে পড়ে যাচ্ছিল ভিতরটা। কাল আর একটু দেরি হলে যে কি হতো,
হারিয়ে ফেলতো? না, কখনোই না। সিরাত ব্রুকুসকে প্রমুখের মুখের কাছে গিয়ে তুড়ি বাজিয়ে বলল, বেটা কি পাগল হয়ে গেছে নাকি? এভাবে তাকিয়ে আছে কেন? সিরাত আরও নিকটে যেতে প্রমুখ এক ঝটকায় নিজের উপর নিয়ে আসে। দুহাতে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে জোরে জোরে শ্বাস নিয়ে বলল, চলো একসাথে শাওয়ার নিতে যাই, কারণ আমার মতো তোমার শরীরেও ময়লা লেগে আছে। প্রমুখের কথায় কি যেন ছিল। সিরাত হাঁসফাঁস করে হালকা ডুব গিলল। কণ্ঠে জড়িয়ে শরীর ঠান্ডা হয়ে আসছে। লজ্জা মিশ্রিত গলায় বলল, বাজে কথা ছাড়ুন তো, সব সময় খালি পাইজলামি। প্রমুখ দূরত্ব গুছিয়ে নাকে নাক ঘষল। সিরাতের খুলে রাখা এলোমেলো চুলগুলো বড্ড ঝামেলা করছে। চুলগুলো প্রমুখের মুখে পড়ে ভীষণ প্যারাও দিচ্ছে। চোখের সামনে যেতেই প্রমুখ মুখ জাকিয়ে বলল, আমার সামনে আর কখনো খোলা চলে আসবে না সিরাত, অসহ্য। এগুলো রোমান্টিক মুডটাকেই নষ্ট করে দেয়। সিরাত মোচড়ামুচড়ি করে মেয়েকে রাগ দেখিয়ে বলল, তাহলে আপনি কেন ধরে আছেন? ছেড়ে দিন। প্রমুখ তৎক্ষণাতে শব্দ করে হেসে উঠল। সিরাত মুখ কালো করে লাফিয়ে উঠে যাওয়ার সময় হঠাৎই প্রমুখের বাহুতে লেগে যায়। ব্যথায় মৃদু স্বরে ও শব্দটা বের হয়ে যায় মুখ থেকে। সিরাত ততক্ষণে পালিয়ে কিচেনে চলে গেছে। প্রমুখ দীর্ঘশ্বাস ফেলে বাথরুমে যায়। সিরাত ঝটপটে দুজনের জন্য নুডলস করে নিয়ে আসলো। প্রমুখ মাত্রই বেরিয়েছে বারান্দা থেকে। সিরাত আলতো করে হেসে নিজের কাপড় নিয়ে গোসলে গেল। দরজা লাগানোর সময় উচ্চস্বরে বলল, টেবিলে নুডলস রাখা আছে, কেউ যেন চুপচাপ খেয়ে নেয়। প্রমুখ পিছন ফিরে অদর প্রসারিত করেই হাসল। এই প্রথমবার সিরাতের হাতের রান্না খাবে সে। রুমে এসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল 2 বাটিতে নুডলস রাখা। একটু ঝুঁকে বউয়ের রান্নার ঘ্রাণ নিল। তার কাছে মনে হচ্ছে নুডলসের মতো সুস্বাদু খাবার আর একটাও হয় না। মনে হলো পৃথিবীতে শ্রেষ্ঠ রাঁধুনি সিরাত। ফোন বের করে কয়েকটা ফটো তুলল। হাত বাড়িয়ে 1 চামচ খেয়ে প্রশংসাও করলো বটে, দারুণ। তারপর বিছানায় শুয়ে অপেক্ষা করলো সিরাতের জন্য। সিরাত বের হয়ে কাপড় মেলে রুমে আসে। তখনও প্রমুখ সরু চোখে তাকিয়ে দেখছে সিরাতকে। চুলগুলো মুছে সিরাত ব্যান্ডেজ করার জন্য চিকিৎসা বক্স নিয়ে আসে। বিছানায় রেখে দেখলো নুডলস আগের মতোই আছে। তবে কি একটু খেয়েও দেখেনি প্রমুখ? এতটাই বাজে হয়েছে? তৎক্ষণাৎ চোখ গরম করে কোমরে হাত রেখেই বলল, একটু খেয়ে দেখেননি? আমি কি এতটাই খারাপ রান্না করি? প্রমুখ খানিকটা থতমত খেল। সে কখন বলল রান্না খারাপ হয়েছে? একটু নড়ে চড়ে উত্তর দিল, খেয়েছি তো। অযথা ভুল বুঝো কেন? বুঝেছি, আপনার তো রান্না করার জন্য 3-4টা মানুষই থাকে। আমি কি পাকা রান্না কি করতে পারি? হয়তো তাদের মতো হয়নি, তাই বলে কি খাওয়ারও যোগ্য না? সে কাল থেকে না খেয়ে আছি। প্রচুর ক্ষুধা লেগেছে বলেই তো নুডলস করেছি। আপনার ধারণা নেই, আগে আমি বাসায় রান্না করে মাকে খাওয়াতাম। একদমই কথাগুলো বলেই থামল সিরাত। প্রমুখ কিছু বলার জন্য মুখ খুলতে সিরাত আবারও বলল, যেহেতু খাবেন না তাহলে থাক, খেতে হবে না। হাত দিন, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। কথা শেষে প্রমুখের ডান হাত টেনে নিয়ে আসলো। ঠান্ডা দেহটাই প্রথম নিজ ইচ্ছে স্পর্শ করলো। মনের গহীনে অদ্ভুত অনুভূতিও হলো বটে। সেই সব তোয়াক্কা না করে টি শার্টের হাতে একটু উপরে তুলল। কেটে যাওয়া ক্ষতটা দেখল। পশা লোমযুক্ত শক্ত হাতে ক্ষতটা স্পষ্ট। পূর্ণ মনোযোগে লাল জায়গায় তর্জনী আঙুল দিয়ে হালকা ছুঁতেই প্রমুখ বাঁকা হেসে তাকিয়ে রইল বইয়ের দিকে। সিরাতে তৎক্ষণাৎ মনে পড়ল মর্মান্তিক সেই গতদিনের কথাগুলো। চোখে পানি আসলো, তা আটকে রেখে খুব যত্নে ব্যান্ডেজ করে দিল। বক্স রেখে এসে যখন ঘুমানোর জন্য বিছানার এক পাশে যাবে, ঠিক তখনই প্রমুখ সিরাতের বাহু চেপে ধরে বলল, কোথায় যাচ্ছ? খাবে না? সিরাত মুখ বাঁকিয়ে বলল, না, আমার ঘুম পেয়েছে। সারা রাস্তা আপনি আমাকে টর্চার করেছেন, নিজে ঠিকই নিশ্চিন্ত ঘুমিয়েছেন। প্রমুখ ঠোঁট কামড়ে উত্তর দিল, তোমাকে ঘুমাতে নিষেধ করেছিলাম? সিরাত আঙ্গুল তুলে রাগান্বিত গলায় বলল, আপনি কেন আমার উপর ভর দিয়ে শুয়েছিলেন? এখন আমাকে ঘুমাতে দিন। প্রমুখ টেনে একদম নিজের কাছে নিয়ে আসলো। বাম হাতে সিরাতের পেট জড়িয়ে ধরে ডান হাতে কাটা চামচে করে নুডলস আনলো। সিরাতের মুখের কাছে নিয়ে বলল, রাগ করা ছাড়া কি কিছুই পারো না? ভেবেছিলাম তুমি শাওয়ার করার পর দুজন একসাথে মিলে খাবো, তুমি আমায় ভালোবেসে খাইয়ে দিবে, কিন্তু কথা না শুনেই তো তুমি রাগ দেখালে। সিরাত মুখ ফুলিয়ে বলল, সত্যি? হ্যাঁ। এবার হা করো। যেখানে অসুস্থ স্বামীকে তুমি আদর করে খাওয়াবে, সেখানে আমাকে খাইয়ে দিতে হচ্ছে। পোড়া কপাল আমার, দয়াহীন মহিলা। সিরাত দ্রুত খেয়ে হাত বাড়িয়ে অন্য বাটি এনে প্রমুখের মুখের কাছে ধরল। প্রমুখে হেসে চুপচাপ খায়। সিরাতের ভেজা চুল মুখের সামনে আসতেই প্রমুখ তার কানে গুঁজে দিল। এভাবে একজন আরেকজনকে ভালোবেসে খাইয়ে দিল। মাঝে একটু একটু গল্পও হলো বটে। প্রমুখী খাওয়ার মাঝে ভীষণ জ্বালিয়েছে সিরাতকে। প্রায় 1 ঘন্টা পর শুয়ে পড়ল। রাত তখন 5:30 বাজবে। সিরাত পাশ ফিরে ঘুমিয়ে যায়।
এতে প্রমুখ যেন হালকা রেগে গেল। ইচ্ছে করে আস্তে আস্তে গা ঘেঁষে ঘেঁষে সমস্ত দূরত্ব গুছায়। সিরাতের উপর পা দিয়ে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। সিরাত আর নড়ল না, মুখ টিপে হাসে। প্রমুখ সিরাতের গাড়ে অনবরত নাক ঘষে হাতের বাঁধন শক্ত করল। গাড়ে গাঢ় চুম্বন করে মাতাল করা কণ্ঠে বলল, গুড নাইট বেবি, আজ থেকে রোজ আমার টর্চার সহ্য করতে হবে। দুপুর 1টার কাছাকাছি সিরাত ঘুম থেকে জাগ্রত হয়ে পাশ ফেরার চেষ্টা করে, কিন্তু সম্ভব হয় না। প্রমুখ যেভাবে কোলবালিশের মতো পেঁচিয়ে ঘুমাচ্ছে, তার পক্ষে সম্ভবই নয় উঠে যাওয়া। সিরাত তবুও দুহাতে প্রমুখের হাত সরাতে চেষ্টা করে। তারপর প্রমুখ নড়ে চড়ে আরও শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। সিরাত ফোঁস করে নিঃশ্বাস ফেলে পাশ ফিরল অনেক কষ্টে। চারপাশের জানালা বারান্দার দরজা বন্ধ থাকায় আফসা আলো আসছে রুমে। প্রমুখ ঘুমিয়ে থাকার ফলে চোখের পাপড়ি ঘনব্র এলোমেলো চুলে ভীষণ মায়া লাগছে সিরাতের কাছে। এ প্রথম এত কাছ থেকে গভীর চোখে দেখেছে সিরাত। মনের ভিতরে ঘূর্ণিঝড়ের আভাস। ইচ্ছে করছে চুলগুলো কপাল থেকে সরিয়ে দিতে। হঠাৎই বেহায়া চোখ গেল ঠোঁট জোড়ার আর পশা গলায়। নাকে একটি ছোট তিলও আছে। সিরাত তৎক্ষণাতে চোখ বন্ধ করলো। নিজের মনকে শাসিয়ে বড় বড় দম নেই, কিন্তু বেহায়া মন কি আর কথা শোনে? মনে হলো নিজের স্বামীকে শুইয়ে দিতে এত কিসের ভাবনা। অদর প্রসারিত করে হেসে সত্যি সত্যি ডান হাতে এগিয়ে কপালে রাখলো। তর্জনী আঙ্গুল দিয়ে চুলগুলো সরিয়ে আস্তে আস্তে নাকের কাছে হাত নিয়ে আসে। তারপর গোলাপি ঠোঁট জোড়ায় আঙ্গুল এনে হালকা স্লাইড করলো। দূরে দূরে বুকে ঝড় বয়ে যাচ্ছে তার। মন বলছে এই বুঝি ধরা পড়ে গেল। সিরাত ঠোঁট কামড়ে ঘন ঘন শ্বাস ফেলে গলায় আঙ্গুল দিয়ে হালকা স্পর্শ করলো। গভীর নয়নে প্রমুখের দিকে তাকিয়ে ইচ্ছে করলো হালকা চুম্বন করতে। নিজের কল্পনায় নিজেই আজ অবাক। সিরাত চোখ বন্ধ করে অনবরত মাখা জাকিয়ে নানা করলো। হাত সরিয়ে আনতে প্রমুখ তৎক্ষণাতে খপ করে ধরে ফেলে সে হাত। আকস্মিক ঘটনায় সিরাত ভয়ে শিউরে ওঠে। চোখ বড় বড় করে চোরের মতোই তাকিয়ে রইল। ভয়ে যেন শ্বাস আটকে আসছে। প্রমুখ ভ্রু নাচিয়ে মুচকি হাসে, যেন চোর ধরতে পেরে সে ভীষণ খুশি। সিরাতের হাত ঠোঁটের কাছে নিয়ে আলতো চুমু খেয়ে গড় লাগা কণ্ঠে বলল, আমার ঘুমানোর সুযোগ নিয়ে তুমি এসব করো? একটুখানি ইজ্জত আমার, ওইটাও লুটপাট করতে চাও? কি ডেঞ্জারাস মেয়ে রে ভাই, কবে থেকে চলছে এসব? সিরাত থতমত খেয়ে হাত সরাতে নিল। প্রমুখ একটানে জড়িয়ে ধরল সিরাতকে। মুখটা বউয়ের গলার কাছে নিয়ে আদর করলো কিছুক্ষণ। তারপর গাঢ় চুম্বন করে নরম স্বরে বলল, এটাই তো চাচ্ছিলে তাই না? এবার লক্ষ্মী মেয়ের মতো ঘুমাও। সিরাত তার চুল টেনে ধরে ঘন ঘন শ্বাস ফেলে উত্তর দিল, না আমি উঠবো, আর জীবনে এমন কিছু করব না, ভুল হয়ে গেছে। প্রমুখ কপালে বাস ফেলে হালকা মুখ তুলে সিরাতের বুকে থুতনি ঠেকায়। কঠিন গলায় বলল, কেন করবে না? আজ তুমি শুরু করেছ, আমি শেষ করব। তুমি আমার বউ, চুমু দিতে দিতে আমাকে ক্লান্ত বানিয়ে ফেলবে। এটা হচ্ছে তোমার অধিকার। বলো, আমার কথা শুনবে? সিরাত চিৎকার করে বলল, কি? না, চিচি, অসম্ভব। প্রমুখ সিরাতের গলায় গাল ঘেঁষে বলল, তাহলে আজ সারা রাত এভাবেই শুয়ে থাকো, আমার ভালোই শান্তি লাগছে। সিরাত হালকা ডোক গিলে অসহায় চোখে তাকায়। ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, কথা শুনবো, এবার ছাড়ুন। প্রমিস? প্রমিস। প্রমুখ পরপর 2টা সিরাতের গালে চুমু খেয়ে চটপট করে উঠে যায়। হেসে বারান্দা গিয়ে বলল, চা খাবো, নয়তো তোমাকে সুইটহার্ট। প্রমুখের কথায় সিরাতের কান দিয়ে যেন অনবরত গরম ধোঁয়া বের হচ্ছে। জটপটে উঠে এক দৌড়ে পালিয়ে যায় ড্রয়িং রুমে। বুকের বাঁ পাশে হাত রেখে বড় বড় দম নিতে থাকে। লোকটা কি বলে যে আজে বাজে, ভীষণ লজ্জা লাগছে নিজেরই কাছে। ওই লোকটার স্পর্শ এত গাঢ় কেন, একদম বুকে গিয়ে লাগে। এক একটা ছোঁয়ায় নিঃশ্বাস আটকে যায়, বরফের মতো ঠান্ডা হয়ে যায় সর্বাঙ্গ। ভালোবাসার স্পর্শে বুঝে আগুন ধরে যায় দেহে। মানুষটা দিন দিন তাকে ঘায়েল করে ফেলছে। কিভাবে একটু একটু করে আদরে ছোঁয়া দিল, যার মধ্যে শুধুই ভালোবাসা ছিল, আর অন্য কোনো কিছুই ছিল না। তার কিছুদিন পরে প্রমুখ সুস্থ হলো। হসপিটালে গিয়ে নিজেই ভালোভাবে সেলাই ও ব্যান্ডেজ করে আনে। পুরোপুরি ভালো হতে সপ্তাহখানেক লেগেছে। সেলাই দেওয়ার ফলে জায়গাটা এখন শুকিয়েছে। এই কয়েকদিন প্রমুখ বাসাতেই ছিল, সিরাতকে সঙ্গ দিত। এত বড় বিপদ থেকে রক্ষা করে ধীরে ধীরে সিরাতের মনও নরম হয়ে আসছে। আস্তে আস্তে পাথরের মতো নির্দয় মানুষটিকে চিনতে শিখেছে সে। নতুনভাবে যেন আবিষ্কার করেছে। আগে সেই কঠিনতা এখন প্রমুখের মাঝে তেমন খুঁজেই পাওয়া যায় না। মানুষটি সারাক্ষণ কোমল হওয়ার ট্রাই করে। সিরাতও স্বস্তি পেয়ে প্রমুখের সময় মতো খাওয়া দাওয়া গোসল এসবের দেখভাল করছে নিজেই। তার কাজে রীতিমতো নিজেই খুশি।
এই প্রথম আনুমানিক 19 থেকে 20 বছর পর কেউ তার জন্য ব্যাকুল হলো। ছোট্ট ক্ষত দেখে সারানোর জন্য তাড়াহুড়ো করছে। সিরাতের ছোট্ট ছোট্ট কেয়ার বিমোহিত করছে তাকে। সবসময় প্রশান্তির ছোঁয়া বয়ে গেছে হৃদয়ে। কখনো বিয়ে না করা জেদি ছেলেটাও চট করে ধীরে ধীরে প্রেমে পড়ে যাচ্ছে এই মেয়েটির। তাকে খোলা বইয়ের মতো পড়ার চেষ্টা করছে। তার মাঝে সুখ দুঃখ খুঁজে চলছে। ঠিক তেমনি জোর করে বিয়ে করার যে মেয়েটি প্রতিজ্ঞা করেছিল কখনো তাকে স্বামী মানবে না, কখনো স্পর্শ করার অধিকারও দিবে না, সে স্বামীর প্রতি সে ভিতরে ভিতরে গলে যাচ্ছে। নতুন এক অনুভূতিতে দুজনের মনে নীল প্রজাপতির মতো উড়ে যাচ্ছে। সেই খবর কেউ মুখে স্বীকার না করলেও অল্প অল্প বোঝা যায়। সেই কিশোরকালে প্রথম প্রেম করার মতো অনুভূতি জোয়ারে বাড়ছে দুজনেই। চোখাচোখি কাছে আসা, স্পর্শ, রাতে জড়িয়ে ধরে ঘুমানো, প্রিয় মানুষের মুখে হাসি, সবটাই অসন্ত হৃদয়ে শান্তি বয়ে নিয়ে আসে। সিরাত ঠিক বুঝতে পারছে তার শাসানো হৃদয়টাও কেউ খুব কৌশলে চুরি করে নিচ্ছে। এখন সে আর নিজের মধ্যে থাকে না, কেমন পাগল পাগল লাগে। সিরাত জানে তাকে বাঁচাতে যাওয়ার জন্য প্রমুখে ব্যথা পেতে হয়েছে, তাই তো নিজেই খেয়াল রাখছে। গত 12 দিন ধরে ভার্সিটিতেও মিস। কয়েকবার প্রমুখ রাগান্বিত গলায় ভার্সিটিতে যেতে বলল, সে যায়নি। কিন্তু প্রমুখ এই সুযোগে সারাক্ষণ বইয়ের গা ঘেঁষে থাকার চেষ্টা করেও তেমন ফল পায়নি। সিরাত লুকোচুরি খেলে মনে মনে আনন্দই পেয়েছে। এই বেটাকে অসহায় হতাশ মুখে দেখতে ভালো লাগছে। আজ প্রায় 14 দিন পর প্রমুখ অফিসে, আর সিরাত ভার্সিটিতে। প্রমুখ অফিসে বসে থাই গ্লাসের দিকে দৃষ্টি রেখে বাহিরের আবহাওয়া দেখছে। হাসপাতালের কাজ চলছে আগের মতোই। কবির এতদিন অফিস সামলেছে, সাথে ছিল আহাদ আর রায়হান। প্রমুখ নিজের পরে যাকে সব থেকে বেশি বিশ্বাস করতে পারে সেই হচ্ছে কবির। তার ভাবনার মাঝেই কবির তার পাশে বসে এসে প্রশ্ন করল, স্যার, সাফওয়ানের ব্যাপারে আপনার মতামত কি? প্রমুখ থুতনি থেকে হাত সরিয়ে পূর্ণ দৃষ্টি মিলল কবিরের দিকে। চেয়ারটা একটু নড়িয়ে সরিয়ে জবাব দিল ওকে। দেশের বাহিরে গেলে এই মুহূর্তে আমার আর কি করা উচিত? কবির কাসুমাসু করে উত্তর দিল, আমি সচেতন ছিলাম স্যার, কিন্তু শালাই ওই দিনই পালিয়ে গেছে। এয়ারপোর্টে খবর নিয়েছিস? হ্যাঁ, এতদিন সব জায়গায় খুঁজে শেষে 3 দিন আগে জানতে পারলাম দেশ ছেড়ে সে পালিয়ে গেছে। সেখানে গেলে তারা শুধুই স্বীকার করেছে সাফওয়ান দেশে নেই। কথাটা নাকি ওর বাবা হাইড করতে বলেছে। প্রমুখ সোয়াল শক্ত করে ফেলল মুহূর্তেই। শক্ত কণ্ঠে বলল, কতদিন আর পালিয়ে বাঁচবে শুয়োরের বাচ্চা? একবার দেশে আসুক, জান বের করে ফেলব। সাহস কি করে হলো তার সিরাতকে কিডন্যাপ করার? এখন পালিয়েছে কেন? ওর বাবা কোথায়? ছেলের সাথেই আছে। আগে দেশে আয়, শুধু ফাঁকা কেটে ফেলবো তোদের। কবির চুপ করেই রইল। আরও রাগ বয়ে গেছে ভিতরে ভিতরে। তাছাড়া ঘটনার পর থেকেই প্রমুখ বলে দিয়েছে আগের থেকে কড়া নিরাপত্তা চাই সিরাতের জন্য। অলরেডি আজ থেকে তারা ভার্সিটির গেটেই বসে আছে, সারাক্ষণ নজর রাখছে আশেপাশে। প্রমুখ টেবিলের উপর কিছু কাগজপত্র ঘাটাঘাটি করে গম্ভীর কণ্ঠেই বলল, সিরাত কখন ফিরবে? কবির ভাবনায় ডুবেছিল যেন। সাধারণত বউয়ের কথা মনে পড়ছিল তার। বউ কাল রাতে বলেছে ঘুরতে নিয়ে যেতে। সাজেক যাওয়ার জন্য এক প্রকার প্যারা দিচ্ছে তাকে। সে কাল থেকে বুঝতেই পারেনি তার স্যারের মতো একগুঁয়ে পুরুষ কখনো অন্যের সুখ দেখতে পারে না। বউয়ের সাথে এই নিয়েই তার রাগারাগি ঝগড়া হয়েছে। কিন্তু তারও তো ইচ্ছে হয় বউয়ের সাথে সময় কাটাতে, আরও সুখে রাখতে। বেচারি সারাটা দিন ঘরে বসে থাকে। এই বর্ষার মৌসুমে আবদার করেছিল বউ, তাও রাখতে পারেনি সে। মারিও রেগে সকালে রান্না বন্ধ করে দিয়েছে। বেচারা কবির শেষে কষ্টে না খেয়ে অফিসে আসে। প্রমুখ তীক্ষ্ণ চোখে আবার সামনে তাকালো, দেখলো কবির অন্যমনস্ক। তৎক্ষণাতে মেজাজ গরম হয়ে যায় তার। কপাল কুঁচকে দাঁতে দাঁত শক্ত করে ধমকে উঠল, এই কবির, কোথায় হারিয়ে গিয়েছিস? কবির ধমক শুনে চেতনা ফিরে পায়। দরপড় করে স্যার ছেড়ে উঠে পড়ে। সেও চিৎকার করে বলল, জি স্যার। প্রমুখ ক্রোধ মিশিয়ে বলল, কিন্তু কিছু বলছি না বলে কি মাথায় উঠে গেছিস? সমস্যা কি তোর? হ্যাঁ, ক্লিয়ার কর, নয়তো এই মাসের স্যালারি অফ, সাথে বাসা ভাড়াও দ্বিগুণ নেওয়ার ব্যবস্থা করব। কবির হতবাক হয়ে যায় এই নিষ্ঠুর মানবের কথা শুনে। কি নির্দয় যে তার হৃদয়! সে যা বলে তাই করেই ছাড়ে। ভয়ে কবির কামতে শুরু করলো। এসি থাকা সত্ত্বেও তাড়াহুড়ো করে এক নাগালেই বলে ফেলল, না স্যার, এমনটা করবেন না। আসলে সংসারে ঝামেলা হয়েছে, বউ সাজেক যাবে, কিন্তু আমার তো ছুটি নেই।
এই ছোটোখাটো বিষয়ে না করে সারাটা রাত বউ ঘুমায়নি, সকালে নাস্তা বানায়নি। শতবার বুঝিয়েও কোনো লাভ হয়নি স্যার। আমাকে শিক্ষা দিতে সকালে না খাইয়ে অফিসে পাঠালো। শেষে এটাও বলল আজ থেকে বাসার দরজা চিরদিনের জন্য বন্ধ। এমন আনরোমান্টিক স্বামীর সাথে সে নাকি সংসারই করবে না। এবার আপনি বলুন আমি তাকে কিভাবে কি বলি? আনরোমান্টিক স্যারের সাথে থাকতে থাকতে আমিও আনরোমান্টিক হয়ে গেছি। বস যেমন তার অ্যাসিস্ট্যান্ট তো তেমনই হবে। ঠিক বলিনি স্যার? প্রমুখ তার সমস্ত কথা মন দিয়ে শুনল। প্রথম দিকে অদর প্রসারিত করে হাসলেও শেষের কথাগুলো তার কাছে যেন বিষের মতো বিষাক্তই লাগলো। তাকে আনরোমান্টিক বলল নাকি কবির? সিরিয়াসলি? প্রমুখকে? এত বড় কলিজা কবিরের? হবেই তো, আশকারা পেয়ে পেয়ে মুখ চলছে। তাছাড়া প্রমুখ যদি রোমান্টিক নাই হয় তাহলে এই পৃথিবীতে সবাই আনরোমান্টিক, রোবট। মাথা গরম হয়ে চোখ দুটি লাল আবায় চেয়ে গেল তার। তৎক্ষণাতে উঠে রক্তলাল চোখে বলল, কি বললি কবির? তুই আমাকে আনরোমান্টিক বলেছিস? এত বড় সাহস তোর! তোর কোনো ধারণা নেই আমার বউকে আমি কতটা আদর করি। আমাদের প্রাইভেট সময় কাটানোর এক একটা মুহূর্তে বর্ণনা শুনলে তুই এখানে জ্ঞান হারিয়ে ফেলবি। হজমে তো সমস্যা হবে। আমি চাই না আমার অবলা অ্যাসিস্ট্যান্ট অল্প বয়সে অক্কাপাক, অকালে মরিয়া বিধবা হোক। মাঝে মাঝে অবাক হয়ে যাই, মারিয়ার মতো লক্ষ্মী মেয়ে কিভাবে তোকে যে বিয়ে করলো। মারিয়া লক্ষ্মী? তাছাড়া আপনি রোমান্টিক তার প্রমাণ কি স্যার? কথা বলে কবির ভয়ে ভয়ে এলোমেলো দৃষ্টি ফেলল। প্রমুখ চল শক্ত করে হুঙ্কার ছেড়ে বলল, তো চাকরি বন্ধ। আজ থেকে বলেও আমার চোখের সামনে তুই আসবি না। আর বাকি রইল তোর বউ, তাকেও ম্যানেজ করে ডিভোর্স করিয়ে দিব। তোর থেকে ভালো ইনোসেন্ট হ্যান্ডসাম ছেলের সাথে তাকে বিয়ে পড়িয়ে দিব। তার সুখের সময়গুলো তুই দেখবি আর তুই জ্বলবি। তখন বুঝতে পারবি প্রমুখের সাথে লাগতে আসা মোটেও উচিত হয়নি। নো টেনশন কবির, এবার অফিস থেকে বেরিয়ে যা, দূর হ আমার সামনে থেকে। প্রমুখ কথা শেষ করে চুপ করে রইল না, রাগান্বিত গলায় বলল, আজ থেকে তোর নাম হচ্ছে বেয়াদব কবির। মারিয়া কখনোই বেয়াদব কবিরের মতো জামাই ডিজার্ভই করে না। না মানে নাই, তোদের ডিভোর্স এবার কনফার্ম। কবিরের আবার কষ্টে বুকটা পেটে কান্না আসছে। এ বেটা বজ্জাত খবিশ লোকের মতো আর দুইটা নেই পৃথিবীতে। সে দ্রুত গতিতে পা চালিয়ে দরজার কাছে গেল। খাওয়ার আগে চিৎকার করে বলল, আমার সুখ আপনার সহ্য হয় না স্যার? এত বড় সর্বনাশ কিভাবে করতে পারলেন? নিষ্ঠুর পুরুষ! আই এম শিওর প্রমুখ চৌধুরী তোকে ভালোবেসে ফেলেছে। ক্লাস শেষে সায়রা সিরাত ক্যাম্পাসে বসেই কফি খাচ্ছিল আর টুকটাক গল্পও করছিল দুজনে। সায়রা সেই ঘটনার জন্য বার কয়েক সরিও বলেছে। সিরাত তাকে বোঝাতেই ব্যর্থ। ভাগ্য খারাপ কিছু ছিল না, তাই হয়েছে। এসবের সায়রার দোষ নেই। কিন্তু প্রিয় বান্ধবীর চিন্তায় এতদিন গুম হয়নি। আবরানও এখন সুস্থ। আজ দেখা করার কথা। সে কাহিনী বলতে বলতে প্রমুখের কথাও চলে আসে। সিরাত শতবার বোঝাতে চাইছে আহামরি কিছু হয়নি দুজনের মধ্যে, কিন্তু সায়রা নারাজ। সে সিরাতের পেটের ভিতর থেকে সব কথা বের করেই ছাড়বে। সিরাতের মাঝে পরিবর্তন লক্ষ্য করেছে সে। আগের মতো মলিন মুখ করে আর থাকে না। তবে কি দুজনে প্রিয় হচ্ছে? তাহলে তো খুবই ভালো। সে ভাবনা মতোই প্রশ্ন করলো তাকে। কফি খাচ্ছিল সিরাত। এই কথা শুনে হালকা কেসে উঠল যেন। চোখে বেশি উঠল কিছুদিন আগের মিষ্টি মুহূর্তগুলো। তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ডুব গিলে সায়রা গভীর নয়নে পর্যবেক্ষণ করে মুচকি মুচকি হাসল। তার মানে ঘটনা সত্যি, কিছুটা হয়েছে। আসলে দুজনের মধ্যে ভালোবাসা জন্মেছে। তাহলে তো জোশই, একদম পাটাপাটি। সায়রা খুব খুশি হবে। সে তো সারাক্ষণই চেয়েছে সিরাত খুশি থাকুক, আগের মতো ঠোঁটের কোণে সারাক্ষণ হাসি চলে থাকুক। সে ঠোঁট কামড়ে মৃদু ধাক্কা দিলে সিরাতের বাহুতে। সিরাত আকস্মিক ঘটনায় দরপড় করে চোখ খোলে। সায়রা গলা খাঁকড়ি দিয়ে টিপ্পনি কেটে বলল, সিরিয়াসলি বেবি, ভালো টালো বাসো নাকি? সিরাত মুখ লুকানোর বৃথা চেষ্টা করে মিনমিনে গলায় উত্তর দিল, তুই একটু বেশিই ভাবছিস। তাহলে কতটুকু ভাবা উচিত আমাকে বুঝিয়ে দে। একটু থেমে বেশ সুরে করে রসিকতার ছলে বলল, তার মাঝে তুই নিজেই তার প্রেমে হাবুডুবু জল খাচ্ছিস। দোস্ত, কি ভয়ঙ্কর ব্যাপার স্যাপার না? সত্যি নাকি ভাই? বল আমাকে, শেষে কিনা হ্যান্ডসাম গুড লুকিং লোকটার প্রেমে পড়ে গেলি? তবে দোস্ত, তোর জিনিস কিন্তু সাবধানে রাখিস। আশেপাশে বেহায়া মেয়েগুলো কিন্তু প্রমুখ চৌধুরীকে চোখ দিয়ে গিলে খায়। তখন তোর খাওয়ার মতো এক চিমটিও বাকি থাকবে না। বি কেয়ারফুল দোস্ত। কথা শেষে সায়রা খিলখিল করে হেসে ওঠে। সিরাত মুখ ফুলিয়ে রইল। আর কেন জানি লজ্জাও করছে। গাল লাল হয়ে গেল মুহূর্তেই। মনে হচ্ছে এ বুঝি ধরা খেয়ে গেল বান্ধবীর কাছে।
মাথা নত করে নখ করতে থাকলো। সায়রা খুশিতে পা দোলাতে শুরু করে। কিছুক্ষণ সময় যেতে হঠাৎ উচ্চস্বরে সায়রা বলল, সিরাত, তোর পিছনে প্রমুখ চৌধুরী দাঁড়িয়ে আছে, নড়িস না, এভাবেই থাক। কথাটি তার কর্ণদয়ে পৌঁছাতে সিরাত লাফিয়ে উঠল। ভয়ে সারা দেহ কেঁপে কেঁপে উঠছে। চোখ বন্ধ করে কম্পিত কণ্ঠে বলল, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। সিরাত ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে আর কাঁপছে। সায়রা বান্ধবীর বেগাতিক অবস্থা দেখে হতবিহ্বল হয়ে যায়। মেয়েটা এখনও আবল তাবল বলেই যাচ্ছে, এত ভয় পায়। ভারী মজা পেল সায়রা, একদম কাবু করতে পেরেছে। সে কিছুক্ষণ উচ্চস্বরে হেসে সিরাতকে ধাক্কা দিয়ে চেয়ারে বসায়। সিরাতের এখনও বুকের ভিতর কাঁপছে। সে কপাল কুঁচকে বোরকার ভিতরে ভয়ে ভয়ে সরাসকে পিছনে তাকালো। তৎক্ষণাতে বুঝতে পারল সায়রার শয়তানি। মুহূর্তে লজ্জা ভয় থেকে মস্তিষ্ক গরম হয়ে যায়। ব্যাগ তুলে সায়রাকে জোরে বাড়ি মেরে চিবিয়ে চিবিয়ে বলল, শয়তান কুত্তা, আমাকে ভয় দেখিয়ে তুই নির্লজ্জের মতো হাসছিস? আবরান ভাইয়াকেও আমি বলে দিব। খুব কষ্টে সায়রা হাসি থামিয়ে গ্লাস থেকে পানি খেলো। সিরাত রাগান্বিত চোখে রীতিমতো পড়ছে। সায়রা আবারও পিক করে হেসে বলল, আমিও প্রমুখ চৌধুরীকে বলবো, সিরাত আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে। বাঁচতে হলে জলদি সাগর থেকে তুলে তাকে ভালোবাসুন। দিন দিন শুকিয়ে যাচ্ছি আদরের অভাবে। সায়রার বাচ্চা, আমি কিন্তু রেগে যাচ্ছি। না, যা, না করেছি। সিরাত ব্যাগ নিয়ে উঠে চলে গেল বাহিরে। সায়রা কয়েকবার ডাকলেও আর সাড়া নেই। সে বুঝলো মাথা মোটা এখন থেকে পালানোর জন্যই বেরিয়ে গেছে। সেও তার পিছু পিছু গিয়ে কানের কাছে পিস পিস করে বলল, তোদের কেমিস্ট্রি কিন্তু দারুণ। আমি কল্পনা তো এখন তোদের হিংসা করি। সিরাত মুখ বাঁকা করে উত্তর দিল, তবে আজ থেকে তুই বরং সংসার কর, আমার মোটেও কোনো আপত্তি নেই। কি ভেবে বললি তো? হ্যাঁ, আবরান ভাইয়া আসুক, তোর ব্যবস্থা করছি। সায়রার মুখ থেকে হাসি সরছেই না, সাথে সিরাতও মনে মনে লাজুক হাসি দিচ্ছে। কতদিন পর আগের মতো হাসছে দুজন। গেটের কাছে আসতে একটু দূরে আবরানকে দেখতে পেল সিরাত। তৎক্ষণাতে চিৎকার করে ডাকলো, আবরান ভাই, আমরা এইদিকে। সায়রা মুহূর্তে ভড়কে গেল। সে হাসছিল আর লজ্জায় দিচ্ছিল সিরাতকে। হঠাৎ চিৎকারে থতমত খায়। সামনে তাকিয়ে দেখলো আবরান আসছে। মুহূর্তে মুখের হাসি যেন উবে গেল। সিরাত আবার দাঁত কপাটি বের করে নিচু কণ্ঠে বলল, এবার বলি, তুই পরপুরুষে আসক্ত? সায়রা মুখ ফুলিয়ে উত্তর দিল, বলিও না, না হলে আমি অভিশাপ দিব। কি অভিশাপ বেবি? সায়রা মাথা চুলকে পট করে উত্তর দিল, অভিশাপ হচ্ছে তোর পেট কখনো খালি থাকবে না। স্বামীর আদরে ভালোবাসায় সবসময় প্রমুখ চৌধুরীর বাচ্চা নিয়ে আমাদের সামনে ঘুরবি, তারপর হালি হালি বাচ্চা হবে। আমিন। সিরাতের মুখের বদল মুহূর্তে লজ্জায় রক্তিমাপায় চেয়ে গেল। কঠিন চোখে তাকিয়ে ধমকে বলে উঠল, সায়রা, তোকে তো আমি। সায়রা চোখ টিপ মেরে তৎক্ষণাতে ছুটে গেল আবরানের কাছে। আবরান সিরাতের কথা জিজ্ঞেস করলে সায়রা বলতে শুরু করে। আবরান সামনে এসে বলল, কেমন আছো? সিরাত একগাল হেসে উত্তর দিল। পিছন থেকে চোখ পাকিয়ে সাবধান করছে সায়রা, যার মানে উল্টোপাল্টা বললে খবর আছে। সিরাতও টুকটাক কথা বলল। ততক্ষণে রায়হান দাঁড়িয়েছে তাদের পাশে। সাধারণত রায়হান এতক্ষণ একটু দূরে দাঁড়িয়েছিল, এখন একটি ছেলেকে কাছে দেখতে এসেছে। সিরাত চুপ হয়ে যায় রায়হানকে দেখে। সে জানে তাকে এখন যেতে হবে। হতাশ হয়ে সায়রাকে বিদায় জানায়। রিকশায় উঠে সিরাতকে ডেকে বলল, কাল দেখা হবে, ভালোভাবে বাসায় যাবি, আর ভাইয়াকে আমার সালাম দিস। উনি ছিলেন বলে আবরান দ্রুত সুস্থ হয়েছে। সিরাত হাত নাড়িয়ে মাথা জাকিয়ে হ্যাঁ বলল। ততক্ষণে রায়হান গাড়ি নিয়ে এসেছে। সিরাত পিছনের সিটে বসে পড়ল। গাড়ি চলছে খুবই স্পিডে। সে বাইরেই তাকিয়ে মনে ভয় শ্বাস নিচ্ছিল। আজকাল মন ফুরফুরেই থাকে। হঠাৎ দুজনের নীরবতার মাঝে সিরাত প্রশ্ন করল, উনি দুপুরে খেয়েছে? বাসায় যাবে কখন? রায়হান না বুঝে উল্টা প্রশ্ন করে, সরি ম্যাম, উনি কে? সিরাত থতমত খায়। কি লজ্জাজনক ব্যাপার। জড়তা নিয়ে নিচু স্বরে বলল, আপনাদের স্যার। ও স্যার, খেয়েছে বোধ হয়, কিন্তু বাসায় কখন যাবে এটা বলতে পারলাম না। সিরাত জানালার বাহিরে তাকিয়ে ছোট করে উত্তর দিল, থ্যাংক ইউ ভাইয়া। প্রমুখ সিরাতের কথা রাখেনি। সকালে বলেছিল রাতে বাসায় আসবে, কিন্তু সে আসেনি। জুলেখা পড়া শেষ করে রান্না করলো। রাত তখন 12টার ঘরে। সিরাতকে খেতে ডাকলো, ভাবি কখন খাবেন? আমি ভাত বাড়ছি, চলে আসুন। সিরাত দ্রুত পা চালিয়ে অন্যমনস্ক হয়ে বলল, তুমি খাও, আমি পরে খাবো। জুলেখা তার অস্থিরতা একটু একটু বুঝলো বোধ হয়, কারণ কয়েকদিন ধরে সে লক্ষ্য করছে দুজনের চঞ্চলতা খুনসুটি। আগে থেকে অনেকটাই সহজ হয়েছে সিরাত। রাগারাগি বলতেই বসেছে। ভাইয়ের সাথেও হেসে হেসে কথা বলতে দেখেছে সে। আর যত্ন, সেটা তো চোখে এড়ায়নি। তাই খেতে খেতে জুলেখা বলল, ভাইয়া আজ আসবে না,
অফিসেই থাকবে। ভাইয়া একটু আগেই আমাকে জানিয়েছে, বারবার আমাকে সাবধান করে গেছে যেন আপনি যেন খেয়ে তারপর লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়েন। বাসায় ফিরলে কি সমস্যা? জুলেখা বাবলিসহীন সুরেই বলল। হয়তো কাজের চাপে আসতে পারছে না। সিরাত হতবিহ্বল হয়ে যায়। এতক্ষণ টিভি দেখছিল আর দরজায় দিকে উকিঝুঁকি দিচ্ছিল সে, কিন্তু এখন চঞ্চল মনটা অসহ্য রকম অনুভূতিতে জেগে ধরল। জুলেখা আবারও বলল, কালকে সম্ভবত আসবে না, কিন্তু তারপর দিন অবশ্যই আসবে। জুলেখার আগের কথায় যতটা না কষ্ট হচ্ছিল, এই কথাটা শুনে মুহূর্তে মস্তিষ্ক গরম হয়ে যায়। রাগ তরতর করে পড়ে গেল ওই অসহ্য পুরুষটার জন্য। সে রাগে পা নিয়ে ফ্লোরে বাড়ি দিয়ে বলল, আমাকে ডাকবে না, আমার খিদে পাইনি। জুলেখা তার সব কর্মকাণ্ডখানা অবলোকন করলো। মনে মনে সেও হাসলো। তারপরও ডাকলো, ভাবি রাতে কিন্তু খিদা লাগবে, খেয়ে যান। বলছি না খাবো না। তারপর সেই যে শব্দ করে দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়লো, আর কোনো সাড়া শব্দ নেই। জুলেখা খাওয়া দাওয়া করে জিনিসপত্র গুছিয়ে নিজেও ঘুমাতে যায়। সকালে প্রাইভেট আছে তার। সিরাত রাতে এপাশ ওপাশ করে অনেক কষ্টে ঘুমায়। পরদিন না খেয়ে ভার্সিটিতে চলে গেল। সায়রার সাথে থাকায় মনের ভিতর অশান্তি, হৃদয়ে একটু ঠান্ডা হয়েছে, কিন্তু অভিমানের পাল্লা বাড়ছে। সে নিজে হতবম্ব। চোখে বিস্ময় নিয়ে ভাবল, কেনই অসহ্য পুরুষের জন্য তার কেমন কেমন লাগছে। কাল আসেনি বলে, সে আসুক আর নাই আসুক তার কি যায় আসে। বেপরোয়া মনকে বুজুং বাজুং বুঝিয়েও মন ভালো হলো না। ক্যান্টিনে কিছু খেয়ে মুখ ফুলিয়ে বসে রইল। সায়রা একাই আজ বক বক করছে। কয়েকবার সিরাতকে জিজ্ঞেস করলো কোনো সমস্যা কিনা। ওদিকে সিরাত চুপ, মুখ থেকে একটি কথাও বের করছে না। শেষে মেয়েকে রাগ দেখিয়ে সায়রা তার মাথায় চাটি মেরে বলল, তোর এমন পেঁচার মতো করে মুখ করছিস কেন? বিরক্তিকর। সিরাত করুণ স্বরেই তাকালো। তার এই মুহূর্তে তর্ক করতেও ইচ্ছে করছে না। সায়রা আবারও বলল, নেক্সট টাইম মুখ কালো করে একদম আমার কাছে আসবি না। আড্ডা দেওয়ার মুডটাই নষ্ট করে দিলি, দূর চাই। সায়রা উঠে পড়ল। সিরাত ব্যাগ কাঁধে নিয়ে অলস ভঙ্গিতে তার পিছন পিছন হাঁটতে থাকে। হেলে দুলে হেঁটে বলল, রাগ করিস না, আমার ভালো লাগছে না। সায়রা তার কথা একদমই পাত্তা দিল না। মুখ বাঁকিয়ে গেটের বাহিরে এসে রিকশায় উঠল। সিরাত কপাল কুঁচকে তাকালো। এটা কি হলো? সোয়াল ঝুলিয়ে তাকিয়ে রইল সায়রা যাওয়ার দিকে। উচ্চস্বরে ডাকলো, সায়রা চলে যাচ্ছিস কেন? ফুচকা খাওয়ার কথা ছিল না? তোর সাথে কথা নেই। সিরাত আবারও ডাকলো, বেশি বেশি করছিস কিন্তু। আমার কথা শোনার দরকার ছিল তোর। জোরে জোরে বললেও কোনো কথাই সায়রার কানে পৌঁছালো না। রিকশা তাদের চোখের আড়ালে চলে যায়। সিরাত মুখটা ভার করে দাঁড়িয়ে রইল ঠাই। তপ্ত শ্বাস ফেলে তাকালো আকাশের দিকে। সকালের রোদ উজ্জ্বল, আকাশ এখন মেঘলা আকাশে রূপান্তরিত হয়েছে। হঠাৎ প্রকৃতিও বুঝি অভিমান করছে তার মতো। যে কোনো সময় গর্জন করে বৃষ্টি নামতে পারে, কালো হয়ে চারপাশ চেয়ে যাবে। ভাবনার মাঝে হঠাৎ পিছন থেকে পরিচিত গম্ভীর আওয়াজ এলো, আকাশে কি দেখছো সুইটহার্ট? আমি তো তোমার পেছনে। আকস্মিক ঘটনায় সিরাত ভড়কে যায়। ভয়ে ভিতরটা ধক করে ওঠে। সে কি স্বপ্ন দেখছে? প্রমুখ কিভাবে এই সময় আসবে? সে চোখ নামিয়ে পেছনে ঘুরতে তার বাহুতে কারো হাতের স্পর্শ পেল। ফের কেউ বলল, রাগ করেছো নাকি? শুনলাম আজকাল আমার জন্য অপেক্ষা করো, না খেয়ে থাকো। এত রাগ থাকে কোথায়? চলো আজ দুপুরে একসাথে খাবো। সিরাত পেছন ফিরল দুরু দুরু বুক নিয়ে। ঘুরে দাঁড়াতে প্রমুখের বুকের কাছে মাথা ঠেকে যায়। মুহূর্তে পা ঠান্ডা হয়ে আসছে, যেন অপ্রত্যাশিত। সে ভুল দেখছে না তো? এক হাত পকেটে গুজে তার দিকে ঝুঁকে আছে প্রমুখ। ডান হাতটা সিরাতের বাহুতে। সে বড় বড় করে কয়েকবার শ্বাস নেয়। অস্পষ্ট স্বরে বলে, এটা সত্যি আপনি? প্রমুখ ব্রুকসকে ফিসফিস করে বলল, কেন ডাউট আছে? সিরাত চোখে একরাশ বিস্ময় নিয়ে এখনো তাকিয়ে আছে। প্রমুখ উষ্ঠ বাঁকিয়ে হেসে সিরাতের হাতে নিজের মুঠোয় নিল। তারপর এগিয়ে গেল গাড়ির কাছে। সিরাতের যন্ত্রের মতো প্রমুখের ইশারায় গাড়িতে বসে। ড্রাইভিং সিটে বসে মেয়েটির দিকে তাকায়। এখনও সিরাত চোখ বন্ধ করে কিছু ভাবছে। প্রমুখ চোখে গভীর নয়নে দৃষ্টিপাত করল। চোখ পড়ল সিরাত সিট বেল্ট বাঁধেনি। কি এত ভাবছে যে সিট বেল্ট বাঁধতে ভুলে গেছে? তারপর নিজে একদম কাছে ঝুঁকে গিয়ে সিট বেল্ট বেঁধে দিল। একটু সরে বুকে দুহাত গুজে তাকিয়ে রইল অনিমেষ। এত কাছে পুরুষালী স্মেল পেয়ে মনটা আরও এলোমেলো হয়ে যায় সিরাতের। এক প্রকার নেশা ধরে গেল। হঠাৎই চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে পারফিউমের কড়া ঘ্রাণ অনুভব করল। মাথাটা তার ঝাঁঝা করে ওঠে। তার এসব কিছুই কি পাশের মানুষটি বুঝতে পারছে? আসমকে চোখ খুলতে নজর গেল প্রমুখের দিকে। দড়া পড়া যাওয়ার দম বন্ধ করা অবস্থা হতে জানালার বাহিরে মুখ দেয়। প্রমুখ মুসকি মুসকি হেসে হঠাৎই সিরাতের গা ঘেঁষে বসল। বইয়ের কাঁধের সিল্কি চুলগুলো সরিয়ে কণ্ঠ অত্যন্ত নিচু করে বলল, এখনো বিশ্বাসই হচ্ছে না, নাকি রাগ পুষে রেখেছ? সিরাত যত পারছে ঠোঁট কামড়ে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এ লোক সব সময় কড়া পারফিউম কেন দেয়?
তাছাড়া দূরে যাচ্ছে না কেন? ভিতরের যন্ত্রটা বিরতিহীনভাবে লাফাচ্ছে। তার একটু দম বন্ধ করে রাখলে সিরাত মরেই যাবে। মুখ ফুটে বলতেও পারছে না। এত কাছে আসবেন না প্রমুখ, আমার মরে যাওয়ার মতো অনুভূতি হয়। আপনার পারফিউমের স্মেল নাক থেকে একদম নিউরনে নিউরনে পৌঁছে যায়। মস্তিষ্ক কাজ করাই বন্ধ করে দেয়। অদ্ভুতভাবে নেশা ধরে যাচ্ছে। প্লিজ আমার থেকে দূরত্ব বজায় রাখুন। তার ভাবনার মাঝে প্রমুখ আরও নিকটে আসলো। সিরাত পারছে না দরজা খুলে বাহিরে পড়ে যেতে। একদম কর্নারে গুটিসুটি হয়ে চেপে বসেছে। প্রমুখ দুষ্ট হাসি হেসে হঠাৎ বাম হাত বাড়িয়ে সিরাতের কোমর ধরল। মিলি সেকেন্ডের মধ্যে এক ঝটকায় তার কোলে নিয়ে আসে। সিরাত একটার পর একটা ঘটনায় বিস্মিত। ঝুঁকি সামলাতে না পেরে আপনা আপনি হাত দুটো চলে গেল প্রমুখের কাঁধে। চোখ বড় বড় করে তাকিয়ে রইল ছেলেটির মুখের দিকে। প্রমুখ পিছন থেকে দু হাতে পেট জাপটে ধরে বলল, কথা বলছো না কেন? মুখে বাক্য আসছে না? আমি কি হেল্প করব? সিরাত হালকা ঢোক গেল। প্রমুখ তৎক্ষণাৎ সেকেন্ডের ব্যবধানে এক আকস্মিক ঘটনা ঘটিয়ে ফেলে। সিরাতের চুল গলা থেকে সরিয়ে মুখ ডুবালো সেখানে। এবার সিরাত শেষ। যেটুকু আত্মায় পানি ছিল তাও শেষ। আর নিতে না পেরে শার্ট খামচে ধরে অজান্তেই। চোখ দুটো আবেশও বন্ধ করলো। নিঃশ্বাস ঘন হওয়ায় বুক উঠানামা করছে। প্রমুখ ছোট একটা চুমু খেয়ে তৎক্ষণাৎ সে জায়গায় কামড় বসিয়ে দেয়। আদরের ছোঁয়ায় সিরাত গুঙিয়ে অস্পষ্ট শব্দ করলো। সেকেন্ড গেল, মিনিটের ঘরও পার হলো। তবুও প্রমুখের ছাড়ার নাম নেই। হালকা ব্যথায় সিরাতের হাত চলে গেছে প্রমুখের চুলে। সিরাতের অস্থিরতা অনুভব করলো প্রমুখ। মেয়েটা মোটেও প্রস্তুত ছিল না। চোখ আবেশে বুঝে আছে। প্রায় 2 মিনিট পর ছেলেটি নিজেই ছেড়ে দেয়। প্রমুখ কামড় দেওয়া জায়গাতে আস্তে আস্তে ভেজা চুম্বন করলো। হালকা লাল দাগ লক্ষ্য করলো সেখানে। মনে মনে তৃপ্তি পেল ভীষণ। দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে গলা থেকে মুখ তুলে তাকিয়ে রইল সিরাতের দিকে। এখনো শক্ত করে প্রমুখকে দূরে অনবরত হাঁপাচ্ছে। বুঝে ওঠার আগে এসব হয় সিরাত নিজের মধ্যে নেই। সময় লাগবে স্বাভাবিক হতে। প্রমুখ উষ্ঠ প্রসারিত করে আবারও চুমু খেলো তার কপালে। তারপর আস্তে করে কোল থেকে নামিয়ে দেয়। সিটে বসিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলল, এবার প্রমাণ পেয়েছ? স্বপ্ন নয়, সত্যি এসেছি। সিরাত ঘন ঘন শ্বাস ফেলছে আর ডুব গিলছে। লজ্জায় তাকাতে পর্যন্ত পারছে না। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। মনে হচ্ছে যা কিছু হলো সব কল্পনা। কিন্তু ভাবনা সহায় হলো না। এসব যে সত্যি। দিন দুপুরে প্রমুখ কীভাবে পারলো এসব করতে? লজ্জায় মস্তক নত হলো। পাশ থেকে পানির বোতল বাড়িয়ে প্রমুখ বলল, কথা বলো না সিরাত, আমার আদর কি তোমার ভালো লাগেনি? সিরাত তবুও চুপ। প্রমুখ মাথায় চুলে হাত দিয়ে পিছনে গুজে বলল, ভালো না লাগলেও আমার কিচ্ছু করার নেই বউ। তবে তুমি চাইলে আরও কয়েকটা চুমু আমার থেকে আদায় করে নিতেই পারো। আমার সেটাতে কোনো আপত্তি নেই। বিকজ চুমু আদর এসব বইয়ের অধিকার বলে কথা। কিন্তু সিরাত, বলেও আমি সরি বলতে পারবো না। কারণ কাল কবির অপমান করেছে। ও সাহস কত আমাকে আনরোমান্টিক বলে। ইচ্ছে তো করছে ভিডিও অন করে আবার তোমাকে চুমু খাই। তারপর ওর মুখের উপর ছুঁড়ে বলি, এই দেখ শালা। সেটা তার কথায় রীতিমতো হতভম্ব হচ্ছে। এদিকে লজ্জায় তার মধ্যে বেফাস কথাবার্তা। ভাবতেও পারছে না দিন দিন সামনের মানুষটি কেমন নির্লজ্জ হচ্ছে। সে শুকনো ঢোক গিলে চুপ করে আছে। কথা আটকে গেছে গলাতেই। কয়েক মিনিট পরেই উত্তর না পেয়ে আবার প্রমুখের মেজাজ বিগড়ে যায়। মৃদু ধমক দিয়ে বলল, পানি খাও। সেকেন্ডের মধ্যে কথা না বললে লাথি মেরে গাড়ি থেকে বের করব। হঠাৎ এমন থ্রেট খেয়ে সিরাত থতমত খেয়ে ব্যর্থ চেহারায় তাকালো তার দিকে। সে কিভাবে বোঝাবে তার ভিতরে যে জ্বর বইছে? ভয়ে মুহূর্তে সো মেরে পানির বোতল নিয়ে ঢকঢক করে অর্ধেক বোতল পানি খেয়ে ফেলল। বোতল প্রমুখের হাতে দিলে সেও অল্প খায়। তারপর হিন্দি গান ছেড়ে গাড়ি স্টার্ট দিল। ডান হাত দিয়ে গাড়ি চালালো আর বাম হাত বাড়িয়ে আলতো করে সিরাতের কোমর জড়িয়ে একদম নিজের কাছে নিয়ে আসে। সিরাত করুণ চোখে বাহিরে দৃষ্টি দিয়ে চুপ করে আসে। প্রমুখের কাণ্ড দেখে মনে হচ্ছে সে যেন খুবই খোশ মেজাজেই আছে। আজ একটার পর একটা অস্বাভাবিক কাজ করছে সে। মাথার ইঞ্জিন যেন নষ্ট হয়ে যায়নি তো। দুপুরে ভালো একটা রেস্টুরেন্টে দুজনে খাওয়া দাওয়া করে। প্রমুখ পেট ভরে খেলেও সিরাতের ব্যাপারটা উল্টো। সে এখনও গোরের মধ্যেই আছে। তখনকার ঘটনা চোখে পারছে। মুখ লুকানোর বৃথা চেষ্টাও করছে সে। একটু পরপর নিজের অজান্তেই গলায় হাত চলে যাচ্ছে। সেখানে প্রমুখের ঠোঁটের স্পর্শ। তার শরীর থেকেও পারফিউমের ঘ্রাণ আসছে। ততবারই সে কল্পনায় ডুবে যায়। খাওয়া শেষে প্রমুখ জানালো আর সিরাতকে নিয়ে সারাটা শহর ঘুরবে। রাত যতই হোক ঘুরে ফিরে তারপর বাসায় যাবে। যেহেতু সিরাত সবসময় বাসায় থাকে বিরক্ত, তাই সেও দ্বিমত করল না, বরং খুশিই হলো। প্রমুখ বিকেলে শেষ প্রহরে একটি পার্কে ফুচকা আইসক্রিম কিনে দিয়ে বলল, এখনো লজ্জা পাচ্ছ? কি অবস্থা দেখো তো। শুধু একটা কামড়ই তো দিয়েছি, বাসত্ব করিনি। তাহলে দেখছি 1 মাস মুখই দেখাতে পারবে না। সিরাত চোখ খুঁজে রাগ করার ভান করে জবাব দেয়, বাজে কথা বলা বন্ধ করুন তো, অসহ্য পুরুষ। প্রমুখ পিসপিস করে বলল,
অভ্যাস করতে শিখো সুইটহার্ট। অভদ্র পুরুষের অভদ্র কথা মানিয়ে নিতে শিখো। সিরাত উঠে চলে গেল পার্কে ফুল বিক্রি করা বাচ্চাদের কাছে। প্রমুখ শটান হয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলো তাদের। সিরাত হাসছে তাদের সাথে। সেও জোরে হাঁক ছাড়ল, পিচ্চিরা এদিকে আসো। সবাই হৈ হৈ করে দৌড়ে চলে আসে। তাদের সাথে বাধ্য হয়ে সিরাতও আসলো। প্রমুখ তাদের সবাইকে বলল, সবগুলো ফুল তোমাদের আপুকে দিয়ে দাও। বাচ্চাগুলো হৈ হট্টগোল লাগিয়ে দেয়, কার আগে কে দিবে। সিরাত ফুলগুলো হাতে নিয়ে নাকের কাছে নিল। সুবাস অনুভব করে মুচকি মুচকি হাসলো। পরেক্ষণে মুখটা আবার বেংসি কেটে দেয় প্রমুখকে। প্রমুখ পকেট থেকে টাকা বের করে 4 জনকে 10,000 টাকা দিয়ে দিল। মাঝে সহজ কিছু প্রশ্ন ধরে বলল, এগুলো কেন দিলাম জানো? তোমরা সঠিক উত্তর দিয়েছ তাই। এক পিচ্ছি তখন বলে উঠল, আপনি সহজ প্রশ্ন ধরলেন কেন? 4+4 এটা তো সবাই পারে। তারপর জাতীয় ফুল, জাতীয় ফল, জাতীয় পাখি, নামাজ কয় ওয়াক্ত, 5টি ফুলের নাম, এসব তো পানির মতোই সহজ। অনেকে পারে না, যেমন তোমাদের আপুই পারে না। সিরাত এতক্ষণ প্রমুখের কার্যকলাপ দেখছিল। বাচ্চাদের সাথে খুনসুটিতে বিমোহিত হচ্ছিল সে, কিন্তু শেষে তাকে হেনস্থা করায় গাল ফুলিয়ে বলল, সব মিথ্যে কথা, ওই অসহ্য লোকের কথা শুনবে না। চলো বাচ্চারা, আমরা খেলি। পিচ্চিগুলো দৌড়ে চলে গেল সিরাতের কাছে। সিরাত দৌড়াচ্ছে, তাকে ধরার জন্য বাচ্চাগুলোও দৌড়াচ্ছে। সেখান থেকে হাসির খিলখিল শব্দে চারপাশ যেন মুখরতি হয়ে গেল নিমিষেই। প্রমুখ বেঞ্চে বসে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সেই দৃশ্য দেখে তার মনে হলো, এত সুন্দর দৃশ্য কোথাও হয় না। চট করে পকেট থেকে ফোনে পটাপট কয়েকটা ওদের ছবি তুলল। মেমোরিজ করে রাখা যাবে। সিরাত হয়তো খুশি হবে। তারপর সন্ধ্যা নামায় প্রমুখ ডাক দিল তাদেরকে। বাচ্চাগুলো সহ সিরাত হাঁপাতে হাঁপাতে আসলো। প্রমুখ রাগ দেখিয়ে বলল, এত বড় দামড়ি হয়ে লাফাচ্ছিলে কেন? একদম আমার সামনে এসে হাঁপাবে না এখন। সিরাত সরু চোখে তাকিয়ে হাঁপাতে হাঁপাতেই বলল, বাজে কথা রাখুন তো, পানি পানি খাবো এখন। প্রমুখ ফুস করে নিঃশ্বাস পেলে সিরাত সহ বাচ্চাদের সামনে আইসক্রিম পার্লারে নিয়ে যায়। যার যেটি ইচ্ছে নিতে থাকে। সিরাত মাঝে মাঝেই আর চোখে দেখতে লাগলো শেষ বিকেলের এক অচেনা পুরুষকে। আসলেই কি কিছু মাস আগের সেই প্রমুখ এখন তার সামনে দাঁড়ানো? প্রমুখ ব্রু নাসি ইশারা করতে সিরাত না বোঝালো। পিচ্ছে 4টে ইচ্ছে মতো চিপস, বিস্কিট, চকলেট আরও খাবার নিয়ে নেয়। প্রমুখ পাশের দোকানের সব বিল মিটিয়ে তাদের বিদায় জানালো। সেও সিরাতের জন্য চকলেট, ড্রিঙ্কস আর আইসক্রিম এনে গাড়িতে বসে। সিরাতও পাশে বসে বলল, আপনি কি আসলে আগের সেই একগিয়ে উশৃঙ্খল বেপরোয়া রক্সটা পাষণ্ড প্রমুখ চৌধুরী? আমার কোনোভাবেই যেন বিশ্বাসই হচ্ছে না। গাড়ি চালাতে চালাতে সামনে দৃষ্টি রেখে প্রমুখ উত্তর দিল, কেন, প্রমাণ চাই? তাহলে আরেকটা কামড় বসিয়ে দেই। নেক্সট টাইম তোমার রসালো কোমল গলা টেস্ট করে দেখবো নাকি? কি বলো বেবি, কথা বলো। সিরাতের আগ্রহ সহিত মুখটাও যেন অটোমেটিক বন্ধ হয়ে গেল। প্রমুখ অদর বাকি হেসে সরু চোখে তাকিয়ে বলল, কি হলো? এটুকুতে মুখ বন্ধ হয়ে গেল? একটু আগে তো খই ফুটাচ্ছিলে। মুখ বন্ধ হবে কেন? প্রমুখ পট করে চোখ টিপ মেরে নরম সুরে বলল, আমাকে চিনতে পারোনি এখনো? চিনতে চিনতে তো বুড়িই হয়ে যাবে। তবুও সাকসেস হবে নাকি সন্দেহ। কিন্তু তোমাকে অর্ধেক চেনা হয়ে গেছে বেবি। বাকি অর্ধেকও খুব শীঘ্রই আমি চিনে ফেলব। এতটাই চিনব যে তোমার দেহের প্রতিটি বাজে প্রমুখের স্পর্শ লেগে থাকবে। শুধুমাত্র প্রমুখ ব্যতীত আর কেউ নয়। শরীরের রন্ধ্রে রন্ধ্রে আমার ছোঁয়া বিচরণ করবে। সারাক্ষণ প্রমুখ চৌধুরীর গানে গাইবে। সিরাত লজ্জায় গরম দোয়া বের হওয়া কান চট করে চেপে ধরল। চিৎকার করে বলল, দোহাই লাগে, এবার চুপ করুন তো, অসহ্য পুরুষ। মুখের লাগাম টানুন। আমারই ভুল হয়ে গেছে, আপনি প্লিজ মাফ করে দিন। আর জীবনেও আপনার সাথে তর্কে করব না, কিছু বলবো না। প্রমুখ উষ্ঠ বাঁকিয়ে হেসে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। সিরাতকে জব্দ করার ওষুধ পেয়ে গেছে সে, সেটা কাজেও লেগে গেছে আজ। সিরাত প্রমুখ পাশাপাশি দাঁড়িয়ে তাকিয়ে আছে বরান নদীর উতাল পাতাল ঢেউর দিকে। জোনাকি পোকা ওড়ে বেড়াচ্ছে সারাক্ষণ। সিরাত দুহাত ছড়িয়ে বুক ভরে নিঃশ্বাস নিল। প্রমুখের কোনো সাড়া শব্দ নেই। হঠাৎই নির্চুপ হয়ে প্রকৃতি অনুভব করছে। তার ভিতরে কি চলছে বোঝা মুশকিল। ঠান্ডা শিরশির বাতাস গায়ে লাগায় দুহাত বুকে ভাঁজ করলো। কিছুক্ষণ পর পাশ ফিরে এক নজর সিরাতকে দেখল। আজ যেন খুশিতে সিরাতের মুখ থেকে হাসি সরছে না, চেহারায় লাবণ্য ফিরে এসেছে। প্রমুখ চোখ বন্ধ করে অনুভব করছে নদীর ঢেউ, শুষ্ক বাতাস আর নিস্তব্ধতা। কিছুক্ষণ পর নিজে প্রথম এতক্ষণে নীরবতা ভেঙে গম্ভীর কণ্ঠে বলল, মন ভালো হয়েছে? সিরাত চট করে মাথা ঘুরিয়ে মৃদু হাসল।
আস্তে আস্তে এগিয়ে গাড়ির উপর বসে প্রমুখ বলল, এখন যা বলবো সব কথা মন দিয়ে শুনবে, কথার মাঝে প্রশ্ন চলবে না, ঠিক আছে? সিরাত ব্রু কুঁচকে প্রশ্নবোধক চাহনিতে তাকালো, তারপর প্রমুখের সামনে দাঁড়িয়ে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝায়। প্রমুখ মুচকি হেসে ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলল। আকাশের দিকে তাকিয়ে বলতে শুরু করে, গল্পটি আমার মা বাবার, ইহসান চৌধুরী আর প্রিয়ন্ত চৌধুরীকে নিয়ে। একটি অসাধারণ ভালোবাসার গল্প, যেখানে মৃত্যুর আগ পর্যন্ত দুজন দুজনের কাছে ছিল। কিন্তু ভাগ্য খারাপ, কোনো শকুনের বিষাক্ত নষ্ট নজর চলে গিয়েছিল তাদের পবিত্র ভালোবাসার উপর। সকল ভালোবাসা ওই দিনই শেষ হয়ে যায়। কপাল পড়ে গেল তাদের রেখে যাওয়া আদরের পবিত্র চিহ্নের। মায়ের সোনার টুকরো ছেলের নির্মম অবস্থা, তাকে এই নিকৃষ্ট পৃথিবীতে একা ফেলে চলে গেছে। প্রমুখ আনমনে একা একা বলল, আজ থেকে অনেক বছর আগের কথা। তখন প্রিয়ন্তী চৌধুরী মাত্রই কলেজের গণ্ডি পেরিয়ে ভার্সিটিতে পা রাখে। চেহারায় সদ্য যুবতী নারীদের সৌন্দর্য উপচে পড়েছে। ঘন চোখের পাপড়ি, গোল গোল মুখ, চোখ আর নাক, লম্বা চুল আর সারাক্ষণ ঠোঁটে লেগে থাকতো মিষ্টি হাসি। মনে হতো মেয়েটি কখনো কাঁদতেই জানে না। বাবা মায়ের আদরের বড় মেয়ে, তার থেকে 2 বছরের ছোট রাকিব চৌধুরী। প্রিয়ন্তীর মিশুক আচরণের বলে সবার সাথে অল্প সময় মিশে যায়। ঠিক তেমনি তাদের ভার্সিটির সিনিয়র ভাই প্রিয়ন্তীকে ভালোবেসে ফেলে নবীন বরণ অনুষ্ঠানে। বর্ষা গায়ে লাল রঙের শাড়ি, স্টেজে প্রেজেন্টেশন করছে ফার্স্ট ইয়ারের হয়ে। সেই মুহূর্তে গম্ভীর রকছটায় ইহসানের 23 বছরের জীবনে প্রথম প্রেমের ফুল ফোটে। প্রথম দেখাতেই পাঞ্জাবি পড়ুয়া ছেলেটি থমকে যায়। চোখে মোটা প্রেমের চশমাটা ওই দিন খুলে আবারও পড়ছিল। শুরু হয় একটু একটু করে লুকিয়ে ভালোবাসার। মুখে স্বীকার না করলেও ধীরে ধীরে ভালোবাসার গাঢ় রূপ নেয়। একদিন না দেখলে হাঁসফাঁস লাগতে শুরু করত, কিন্তু স্বভাবের দিক দিয়ে প্রিয়ন্তী আর ইহসান ছিল পুরোটা উল্টো। প্রিয়ন্তী চঞ্চল, মিশুক, হাসি খুশি আর দুরন্ত। ইহসান সেদিক থেকে এসবের একটাও না। সারাক্ষণ বন্ধুবান্ধব, আড্ডা, পড়াশোনা, রাগিয়ে অল্প বাক্য বিনিময় করাই তার স্বভাব। এই আচরণের জন্য 2 মাস দূর থেকেই শুধু লুকিয়ে দেখে গেল প্রিয়ন্তীকে। কিন্তু কোনো ছেলের সাথে ঘুরতে দেখলে পরদিন এমন হুমকি দিত, ভয়ে কেউ ফ্রেন্ডশিপও করতো না মেয়েটির সাথে। কারণ ইহসানের বন্ধু আলিফ ছিল প্রিন্সিপালের ছোট ছেলে। পড়ালেখায় ভালো বলেও কেউ তাদের সাথে লাগতে আসতো না। কিন্তু বেচারা ইহসানের সব সিক্রেট আলিফ জানত। দুজনের বন্ধুত্ব ভাইয়ের মতো। একসময় সব বন্ধুরাও জেনে গেল পড়াকু চুপচাপ ছেলেটার অস্থিরতার কারণ। সবাই প্ল্যান করলো যে করে হোক মেয়েটাকে ইমপ্রেস করবে। এই প্রথম বন্ধু প্রেমে পিছলে পড়েছে। হাত গুটিয়ে বসে থাকলে হবে? ইহসান চৌধুরী বন্ধুদের দুষ্টুমি প্লেনে টু শব্দ করল না। শুধু প্রেমিকাকে নিজের করে পাওয়ার তীব্র ইচ্ছে। ফ্রেন্ড সার্কেলের রাইমা বন্ধুদের প্ল্যান অনুযায়ী প্রিয়ন্তীর সাথে ভাব করতে থাকে। মিশুক মেয়েটিও আস্তে আস্তে ক্লোজ হয়ে যায়। 15 দিনেই আপু বলতেই পাগল। রাইমার অসাধারণ কাজ দেখে ইহসান সহ সবাই বিস্মিত। রাইমা পেরেছে। পরবর্তী প্ল্যান ছিল তাদের গ্যাংয়ে প্রিয়ন্তীকেও নিয়ে আসা। ঠিক তাই হলো। ইহসান চৌধুরী অ্যাটিটিউড নিয়ে চুপ করে থাকলেও সবাই জমিয়ে আড্ডা দিত প্রিয়ন্তীর সাথে। সিনেমা, পার্টি, বার্থডে পার্টি, গ্রুপ স্টাডি, সব কিছুতেই প্রিয়ন্তী। পড়াশোনায় অমনোযোগী মেয়েটি যখন ইন কোর্সে বাজে রেজাল্ট করলো, সেই মুহূর্তে কান্নাকাটি করে মাথায় তুলছিল। এই প্রথম প্রিয়ন্তীকে কাঁদতে দেখে সবাই হতভম্ব। ইহসানেরও দম বন্ধ হয়ে আসছে। আলি বিনিয়ে বিনিয়ে তখন বলল, কান্না বন্ধ করো প্রিয়ন্তী, আমি তোমাকে একটা হেল্প করতে পারি, শুনবে? প্রিয়ন্তী টিস্যু দিয়ে চোখ মুছে অনবরত মাথা ঝাঁকিয়ে উত্তর দিল, অবশ্যই, আম্মু জানলে কিন্তু মেরে ফেলবে। আলিফ মুচকি হেসে ইহসানের দিকে তাকায়। সে বইয়ে মুখ গুজে রাখলেও এতক্ষণ প্রিয়তমার কান্নার কষ্টে বুক ফেটে যাচ্ছিল। ইগুর জন্য মন খুলে কথাও বলতে পারে না। আরিফের সাথে ফ্রি হওয়ায় প্রিয়ন্তীকে মনে মনে বকাবকিও করে। কেন মেয়েটি তার স্বাদ নিতে থাকে না? সারাক্ষণ আলিফ বলতে পাগল। আলিফ গলা খাঁকড়ি দিয়ে বলল, আমাদের বন্ধু মহলের টপার হচ্ছে ইহসান চৌধুরী। তুমি যদি প্রতিদিন ওর নিজের কথা নোট পড়ো, বিশ্বাস করো 1 মাসে অর্ধেক বই শেষ হয়ে যাবে। তাছাড়া প্রতিদিন ভার্সিটি শেষে 1 ঘন্টা দুজনে পড়াশোনাও করতে পারো। প্রিয়ন্তী আর চোখে তাকালো ইহসানের দিকে। তখনই চোখে চোখ পড়ে। লাজুক হেসে প্রিয়ন্তী মুখ ফুলিয়ে রাখলো। কারণ এতদিন তার মাঝেও সবার থেকে ইহসানের প্রতি অন্যরকম ফিলিংস তৈরি হয়েছে। গম্ভীর লোকটার সম্পর্কে জানার তীব্র ইচ্ছে। লোকটি কেন হাসে না? আলিফ উচ্চস্বরে বলে ওঠে, কি বলিস সবাই? ইহসান পারবে না? পারবে, অবশ্যই পারবে। সবাই হই হই শুরু করে। সেই থেকে ইহসান চৌধুরী লাইব্রেরিতে, কখনো আলিফের ফ্ল্যাটে পড়ানো শুরু করে। আস্তে আস্তে প্রিয়ন্তী এই অল্পবাসী মানুষটার প্রেমে অদ্ভুতভাবে পড়ে যায়। পড়ানোর সময় অর্ধেক সময় ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতো। মাঝে মাঝে ইহসানের ভালো লাগলেও দিত একটা ধমক। প্রিয়ন্ত রেগে মুখ বেঞ্চি কাটলো।
2 মাসে দুজনের অনুভব করে তারা বাজেভাবে ফেসে গেছে। রাতে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলে, দিনে ক্যাম্পাসে নয়তো পার্কে। প্রিয়ন্তীর যে কোনো প্রয়োজনে ইহসান হাজির। বন্ডিংটা অদ্ভুতভাবে দারুণ হয়ে যায়। ইহসান চুপচাপ থেকে চঞ্চল প্রকৃতির হয়, তাও একমাত্র প্রিয়ন্তীর কাছে। তাদের তখন পৃথিবীকে সুখ সুখ মনে হলো। একদিন বন্ধুরা ইহসানকে চেপে ধরে বলে, অনেক হয়েছে দুজনের মাখো মাখো প্রেম, এবার বুক ফুলিয়ে প্রপোজ করে দেখা। ইহসান চৌধুরী পোষ করে নিঃশ্বাস ফেলে বলল, আমরা দুজন দুজনকে ভালোবাসি এটা জানি, তাহলে কোনো স্পেশালভাবে প্রপোজ করতে হবে? গাদা, মেয়েরা তো খুশি হয় যখন ভালোবাসার মানুষ তাকে স্পেশাল ফিল করায়, গিফট দেয়। বন্ধুদের পড়ছে ওই দিন একটি কার্ড, 2 ডজন চুড়ি আর একটি নীল রঙের শাড়ি র্যাপিং করে। দিনটি ছিল 1 জুন। স্টাডি রুমে প্রিয়ন্তীকে ডেকে পাঠায় রাইমা। ঈশানের সামনে দাঁড়াতে হাঁটু গেড়ে বসে কাপা হাতে একগুচ্ছ ফুল এগিয়ে দিল। উত্তেজনায় কম্পিত গলায় বলে, ভালোবাসি কখনো মুখে বলে বোঝাতে হয় না, না বলেও খুব যত্নে প্রিয় মানুষটিকে ভালোবাসা যায়। আমরা জানি দুজন কতটা ভালোবাসি একজন আরেকজনকে। এর থেকে সত্যি পৃথিবীতে কি দুটো আছে? আমার প্রিয় অশোক, তুমি কি এই বোকা ছেলেটার ভালোবাসা গ্রহণ করবে? দরজার বাহিরে সব বন্ধুরা চিৎকার করে ওঠে। আলিফ কয়েকটা ফটো তুলল। সবাই উচ্চস্বরে বলল, ইয়েস বলো প্রিয়ন্তী। কিন্তু প্রিয়ন্তী চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এবার আকস্মিক ঘটনায় তার দেহও কাঁপছে। খুশিতে আজ যেন কাঁদতে ইচ্ছে করছে। ইহসান কোনো উত্তর না পেয়ে কপাল কুঁচকে শক্ত গলায় আবারও বলল, রিজেক্ট করলে ভেবে চিন্তে করো, নয়তো এই দিনটি হবে আমার বেঁচে থাকার শেষ দিন। তোমাকে ছাড়া এই জীবন ভাবতেও পারি না। প্রিয়ন্তী লজ্জায় ফুল চট করে নিল, মুখ ঘুরে রইল। তার কণ্ঠনালী ভীষণভাবে কাঁপছে। এতদিনের কল্পনা করা পুরুষটা তাকে প্রপোজ করছে। ইহসানের বুকটা মোচড় দিয়ে ওঠে। কথা বলছে না কেন? সে পাশ থেকে গিফট বক্স বাড়িয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য কিনেছি। জানি না কেমন হয়েছে, কখনো কিনিনি তো, একটু মানিয়ে নিও। প্রিয়ন্তী মাথা নত করে ঘুরল। ইহসানের হাত থেকে কাঁপা কাঁপা হাতে গিফট বক্স নিয়ে দৌড়ে বেরিয়ে যায়। কারণ আর একটা মুহূর্ত এখানে থাকলে সে মরেই যাবে। প্রতি রাতের ভাবনাগুলো আজ সত্যি হয়েছে। প্রিয়ন্তী খুশিতে বাসায় চলে আসে। ওদিকে ইহসান বোকা বনে যায়। বন্ধুরা তার উপর রেখে অশ্রাব্য বাসায় গালিও দিতে থাকে। দীর্ঘ 1 সপ্তাহ লজ্জায় প্রিয়ন্তী ভার্সিটিতে আসে না। এদিকে বাবা অস্থির হয়ে যায়। ফোনটাও বন্ধ, যোগাযোগ করার কোনো উপায় নেই। প্রিয়ন্তী সারাদিন ভাবতে থাকে ইহসানের কথা। নামা খাওয়া বন্ধ করে ফোনে ছবি দেখতে থাকে দুজনের। এতদিনে দুজনের কাপল ছবি শতকের ঘর ছাড়িয়েছে। ইহসান ভার্সিটিতে এসে গেটের দিকে তাকায়। প্রিয়তমার শূন্যতায় খা খা করে হৃদয়। অকারণেই সারাক্ষণ নিজেকে দোষ দিতে থাকে। এতদিনে ভার্সিটির আনাচে কানাচে তাদের স্মৃতি ভরে গেছে। যে ভার্সিটিতে আসলে মন ফুরফুরে হতো, ঠিক একই ভার্সিটিতে ইহসানের দম বন্ধ লাগে। প্রিয়ন্তী ছাড়া তার সমস্ত পৃথিবী বিশ্রী মনে হয়। বাজেভাবে দুজন পেশে গেছে। হঠাৎ 9 দিনের দিন আগমন ঘটে প্রিয়ন্তীর। মুখে লেগে আছে আগের মতো হাসি। ইহসান দূর থেকে দেখে দৌড়ে উস্কো খুস্কো অবস্থায় এগিয়ে যায়। রাগান্বিত হয়ে জিজ্ঞেস করে, এতদিন কোথায় ছিলে তুমি? জানো কি অবস্থা হয়েছে আমার? সব জায়গায় খুঁজেছি, তোমার কোনো পাত্তা নেই। আমাকে পাগল বানাতে চাও? আর একদিন পরে আসলেই তোমাকে খুঁজে না পেতে সামান্য প্রপোজ করে তুমি যোগাযোগ বন্ধ করলে। আমি তো ভাবতাম তুমিও আমায় ভালোবাসো। তাহলে আমার ভালোবাসা কি অন্যায়? প্রিয়ন্তী জোরে দমক সামলাতে না পেরে চোখ বন্ধ করে রইল। ইহসান চৌধুরীর মনে জমে রাখা কথাগুলো বলা একটু হালকা লাগছে। সে ঘন ঘন শ্বাস ফেলে প্রিয়ন্তীর হাত নিজের মুঠোয় নিয়ে নরম স্বরে বলল, সরি, এভাবে আসলে বলতে চাইনি, কিন্তু যা হয়েছে সেসব বলে যাও। আমি কখনো প্রেমালাপ করব না, তবু ভার্সিটি আসা বাদ দিও না তুমি। তোমাকে না দেখলে আমার পাগল পাগল লাগে। আমার এই 8 দিন না কিভাবে কেটেছে কল্পনাও করতে পারবে না। প্রিয়ন্তী চৌধুরী হালকা ডোক গেলে আসলে একটু বেশি করে ফেলেছে। প্রতিদিন সিরকুট নিয়ে বসতো কিভাবে উত্তর দেওয়া যায়। লজ্জায় কথাই আসতো না। আজ অল্প হলেও লিখে নিয়ে এসেছে। কিন্তু এখন বোকা ছেলের এসব কথায় হাসি পেয়ে যায় তার। মনে মনে মজা পেলেও একটু বাজিয়ে দেখার জন্যই বলল, সত্যি তুমি ভুলবশত বলেছ ভালোবাসো না আমায়, কিন্তু আমি এত মাস ভাবতাম খুব ভালোবাসো আমাকে। ইহসান চৌধুরী ভেবে পায় না কি বলবে। হ্যাঁ বললে যদি রেগে যায়। প্রিয়ন্তী 2 হাত উঠিয়ে ইহসানের কাঁধে রাখে, চোখে চোখ রাখল। ইহসান এসব কাণ্ডে হতভম্ব। এই প্রথম মেয়েটি তাকে স্পর্শ করলো। কিছুক্ষণ চুপ করে থাকতেই প্রিয়ন্তী রুক্ষ মেজাজে বলে, কি কথা বলা বন্ধ হয়ে গেল? সব জায়গায় হিরোগিরি দেখাও না। তাহলে ভালোবাসার ব্যাপারে এমন জিরো কেন? সাহস পালিয়ে গেছে? পালাবে কেন? তুমি রিজেক্ট করো, নয়তো যা ইচ্ছে করো, আমি তোমাকেই ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ টু। প্রিয়ন্তী পট করে কথাটি বলে চিরকুট বুক পকেটে ঢুকিয়ে দিল। মিষ্টি একটা হাসি দিয়ে দৌড়ে ক্লাসে চলে যায়।
এদিকে ইহসান চৌধুরী আনন্দে উত্তেজনায় চোখে বিস্ময় নিয়ে প্রিয়ন্তীর যাওয়া দেখছে। তাহলে মেয়েটা নাটক করেছে? পিছন থেকে একগাদা বন্ধুরা এসে হইচই শুরু করে। সেদিন থেকেই দুজনের প্রণয় আরও গভীর হয়। একজনের মন খারাপে আরেকজন দায়িত্ব নেয় মন ভালো করার। প্রিয়ন্তীর ফার্স্ট ইয়ারের ফাইনালের পর এতদিনে যতগুলো ছবি ছিল সব অ্যালবামে রেখে দেয়। প্রেমের শুরু থেকে যোগ হয়ে থাকে এক একটা ছবি। আলিফের কাছে যেটা ছিল সেটাও যোগ হয়। যৌবনকালের ভালোবাসার মিষ্টি স্মৃতি বৃদ্ধ বয়সও যাতে তৃপ্তি দিতে পারে, বুড়ো বয়সে তখন অ্যালবাম নাতিকে দেখিয়ে বলবে, দেখো তোমার দাদু আর আমি কত ভালোবাসতাম, আমাদের যৌবনের সময়গুলো খুবই মিষ্টি ছিল। আস্তে আস্তে ইহসান মাস্টার্স কমপ্লিট করলো আর প্রিয়ন্তী অনার্স। প্রিয়ন্তীর মায়ের বয়স হয় বিয়ে তাড়াহুড়ো শুরু করে। তখন ইহসান সবেমাত্র কানাডা যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। প্রিয়ন্তীও তার মাকে হাজার বুঝিয়েও বিয়ে ভাঙতে পারল না। শেষে ইহসান আর তার বাবাকে নিয়ে সম্বন্ধ দিতে যায়। প্রথমে প্রিয়ন্তীর মা অমত করলেও 4-5 দিন পরে রাজি হয়। বিয়ের পর ইহসানের একমাত্র বড় ভাই ইব্রাহিম 3 মাসের মধ্যেই ইহসানকে কানাডা নিয়ে যায়। সে আগে থেকে সেখানেরই নাগরিক। পড়াশোনা করার জন্য কানাডায় গিয়ে সেখানকার এক মেয়ের প্রেমে পড়ে। ধীরে ধীরে সেটা বিয়ে পর্যন্ত গড়ায়। এরপর একবার মাত্র দেশে এসেছিল। তার বউ নাতাশার কোনো ইচ্ছে নেই বাংলাদেশে যাওয়ার। তাদের কোলজোড়ে এখন একটি ফুটফুটে মেয়ে সন্তান। দেশের রাজীব চৌধুরীর একটি দোতলা বাড়ি ছিল। বাবার ছেলে মিলেই ছিল সংসার। ইহসান কানাডায় যাওয়ার আগে প্রিয়ন্তীকে জড়িয়ে ধরে বলল, খুব শীঘ্রই তোমাকে নেওয়ার ব্যবস্থা করব, তুমি মন খারাপ করবে না, ফোনে তো কথা হবেই। প্রিয়ন্তীর চোখের পানি ইহসানের শার্টে মুছে বলল, আমাদের ফিউচার উজ্জ্বল করার জন্য এতটুকু ত্যাগ করতে পারবো না? আমি ঠিকই মানিয়ে নিব, তুমি ভেঙে পড়ো না। এত কিছুর পর যখন কেউ আমাদের আলাদা করতে পারিনি, আল্লাহ চাইলে মৃত্যুর আগ পর্যন্ত কেউই পারবে না। খুবই ভালোবাসি প্রিয় বউ, আমার প্রিয়ন্তীকে ছাড়া থাকতেই পারবো না। আমিও সেই ভার্সিটির বোকা ছেলেকে ভীষণ ভালোবাসি। ইহসান বউকে জড়িয়ে ধরে গভীর চুম্বন করলো তার ওষ্ঠে। সারা মুখে অনবরত ঠোঁটে ছোঁয়ায় চুমু খেয়ে বোঝাতে চাইল প্রিয়ন্তী ছাড়া সে কতটা অসহায়। দূরে গিয়েও সুখে থাকবে না। স্বামীর পাগলামিতে প্রিয়ন্তী ফুঁপিয়ে ওঠে। এত ভালোবাসা পাওয়া আসলেই কি সে যোগ্য? লোকটা কেন এত চোখে হারায় তাকে? বুকে পাথর নিয়ে নিঃশব্দে দুজন কেঁদে চলল। ইহসানের মতোই প্রিয়ন্তীর কলিজা ছিঁড়ে যাচ্ছে। তবু একটু সুখের আশায় ত্যাগ গ্রহণ করতেও প্রস্তুত। কিন্তু ইহসান বেচারা কিভাবে বোঝাবে? নতুন বউকে রেখে তার কিছুতেই যেতে ইচ্ছে করছে না। মনে এক বুক হতাশা নিয়ে কানাডায় পাড়ি জমায়। প্রিয়ন্তীও ততদিনে শ্বশুরের সাথে অসাধারণ একটি বন্ধন গড়ে ওঠে। নিজের মেয়ে না থাকায় প্রিয়ন্তীকে আদরে বুলিয়ে রাখে রাজীব চৌধুরী। ধীরে ধীরে ইহসান পড়ালেখার পাশাপাশি একটা জবও করে। প্রিয়ন্তী আর রাজীব চৌধুরী 1 বছরের মধ্যে কানাডায় নিয়ে আসার জন্য তোড়জোড় শুরু করে। নতুন বউ ছাড়া দূরে থাকা কি কষ্ট একমাত্র সেই বোঝে। কিন্তু আল্লাহ হয়তো সহায় ছিল না। হঠাৎ করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ইহসানের বাবা রাজীব চৌধুরী 6 দিনের মাঝেই মারা যায়। ঘটনাটা এত দ্রুত ঘটল, দূর থেকে কিছু করার ছিল না ইহসানের। ইহসান বাবা হারানোর যন্ত্রণায় ভেঙে পড়ে। একা বাসায় প্রিয়ন্তী থাকতে পারবে না বিদায় রাকিব চৌধুরী বোনকে নিয়ে আসে। ইহসান মাথার গাম পায়ে ফেলে চেষ্টা করতে থাকে প্রিয়ন্তীকে কানাডায় নেওয়ার জন্য। প্রিয়ন্তীর বৃদ্ধ বাবাও তখন শয্যাশায়ী। সারাক্ষণ বাবার খেয়াল রাখে প্রিয়ন্তীর প্রধান কাজ হয়ে দাঁড়ায়। দিনগুলো অনেক মিষ্টি যেতে লাগলো। বিয়ে ঠিক 1 বছরের পূর্ণ হওয়ার 7 দিন আগেই সকল কাগজপত্র রেডি করলো ইহসান। বিয়ের প্রথম অ্যানিভার্সারি দুজনে একসাথে করবে ভেবে ইহসান আত্মহারা। এয়ারপোর্ট থেকে প্রায় 9 মাস পর তাদের ভালোবাসার বউকে কানাডায় নিয়ে আসে। প্রথম স্পর্শ করে গভীরভাবে। ওই দিনও দুজন একে অপরকে জড়িয়ে ধরে কতক্ষণ যে কেঁদেছিল সে খেয়াল নেই। তারপর দুজনে মিলে প্রথম অ্যানিভার্সারি ভীষণ ভালোবাসায় পালন করে। আস্তে আস্তে দুজনের এত মাসে দূরত্ব গুছিয়ে নতুন জীবন শুরু করার আশা খুঁজল। প্রতিটি সময় মুহূর্ত ঠিক আগের মতো উপভোগ করার পাশাপাশি স্মৃতি হিসাবে জমা করে অ্যালবামে। এটা তাদের ভালোবাসার সাক্ষী। প্রতিটি ছবির নিচে ডেটও যোগ করা হয়, যাতে তারা একসময় হারিয়ে গেল তারিখ ছবি না হারায়। বিয়ে তখন 4 বছর চলছে। প্রেমসহ তাদের একসাথে কাটানোর সময় 8.5 বছর হলেও ভালোবাসা সেই ভার্সিটির মতোই নতুন। বিয়ের বয়স অনেক হলেও ভালোবাসা, মায়া, টান এক বিন্দু কমেনি। প্রিয়ন্তীও খুব যত্নে নিজের সংসার গুছিয়ে নিয়েছে। একদিন হঠাৎ করে তার শরীর খারাপ হয়। ইহসান অফিসে থাকায় সে নিজেই মুষলধারে বৃষ্টির দিনে হাসপাতালে যায়। টেস্ট করে সে প্রেগনেন্ট। রাতে যখন স্বামীকে জানালো, খুশিতে ইহসানের পাগলামি শুরু। গোল গোল করে ঘুরতে থাকে তাকে নিয়ে। তার অর্ধাঙ্গীকে কিভাবে বোঝাবে আজ সে সব সুখী মানুষদের মধ্যে একজন। প্রিয়ন্তী গলা জড়িয়ে ধরে খিলখিল করে হাসল। প্রেগনেন্সির সময় এক মুহূর্ত দূরে যায়নি ইহসান। পেটে মাথা রেখে রাতে দিনে বাচ্চাদের মতো আচরণ করত। একা একাই কথা বলতে পেটে সেই অংশের সাথে। তার চিহ্ন তাকে বাবা বলবে। ঘরে আসবে লক্ষ্মী আর প্রিয়ন্তীর মতো দুষ্ট বাচ্চা।
প্রেগনেন্ট অবস্থাতে বাসা থেকে রাকিব চৌধুরী ফোন করে জানায় তাদের আব্বু আর পৃথিবীতে নেই। রাকিব বুদ্ধি করে আগে ইহসানকে জানায়। এরপর বাসায় এসে প্রিয়ন্তীর সাথে কথা বলিয়ে দেয়। এ খবর শুনেই দেহের সব বল শক্তি ছেড়ে দেয় প্রিয়ন্তী। মনে পড়ে বাবার সাথে কাটানো শৈশব কৈশোরের সব আবদার। বাবা ছাড়া যায় পৃথিবী অচল। এদিকে বিপাকে পড়ে ইহসান। ঘন ঘন শ্বাস নিতে জলদি হাসপাতালে নেয়। প্রেগনেন্ট অবস্থায় এরকম দখল সামলাতে পারবে না। তার মধ্যে কোনোভাবেই তারা দেশেও যেতে পারবে না। উপায় না পেয়ে তারা শেষ দেখা ভিডিও কলে দেখে। হাসপাতাল থেকে 3 দিন পরেই চলে আসে। সারাক্ষণ ইহসান তাকে সময় দিত, ঘুরতে নিয়ে যেত। যেভাবে বুলিয়ে রাখা যায় সেই ব্যবস্থাই করত। প্রিয়ন্তী, আই কন্ট্যাক্ট করো, মন দিয়ে কথা শোনো। তোমার মা বেঁচে আছে, কিন্তু আমরা কেউ কি আছে? মা অনেক আগেই মারা গেছে। তারপর বাবা চলে গেল। আমিও তোমার শেষ দেখা দেখতে পারিনি। এবার একটু বুঝো, আমার মতো এতিম কি আর দুটো আছে? মনোযোগ দিয়ে কথাগুলো শুনে প্রিয়ন্তী শক্ত মনে চিন্তা করলো, তার কিছু হলে পেটের বাচ্চাটার কি উপায় হবে? ইহসানের কি হবে? ইহসানের বুকে মাথা ঠেকিয়ে বলে, এত ভালোবাসো কেন আমাকে? কপাল করে জন্মেছিলাম, না চাইতেও তোমাকে পেয়েছি। আর মন খারাপ করবো না, প্রমিস। ইহসান স্বস্তির নিঃশ্বাস নিয়ে বউকে জড়িয়ে ধরল। প্রিয়ন্তীও বুঝদারের মতো এরপর থেকে আগের মতোই হাসি খুশি থাকার চেষ্টা করে। ইহসানের ভেতরের কষ্টগুলো ভাগ করে নিতে চাই। আসলেই তো ইহসানে তো কেউ নেই, বাই থেকেও নেই। তারপরের সময়গুলো দ্রুত যে গেল। সিজার করে নার্স জানালো ছেলে সন্তান হয়েছে। তাদের কোলজোড়ে পৃথিবীতে সদ্য এলো জন্মানো বাচ্চা। ভার্সিটি সে প্রণয়কে সাক্ষী রেখে দুজন তাদের প্রিন্সের নাম রাখলো। ইহসানের ই দিয়ে ইশতিরাজ, প্রিয়ন্তীর প দিয়ে প্রমুখ, ইশতিরাজ চৌধুরী প্রমুখ। আস্তে আস্তে বাচ্চাটা মা বাবার আদরে বড় হতে থাকে। বাবার হাত ধরে কানাটা রাস্তায় হাঁটা শিখলো। মায়ের কাছে অপরিপক্ক গলায় বাবা মা কাকা শিখলো। ফোনে মামা নানুর সাথে কত কথা তার। ভিডিও কলে মুখে লালা দিয়ে চুমু খেত বাচ্চাটা। এসব দেখে দুপাশের মানুষগুলো হাসত। ইব্রাহিমের সাথে ইহসানের সম্পর্কের দূরত্ব বাড়ে। সে অত্যন্ত দাম্ভিক চরিত্রের হওয়ায় ইব্রাহিমকে তার কথাই না চায়। এক কথায় বলে, তা আমার সংসার করতে হলে ইহসানের সাথে যোগাযোগ করবে না। ইব্রাহিমও মেনে নেয়। তাদের সন্তানে তখন 7 বছর। চাচ্চুকে না দেখতে দেখতে পিচ্ছি ইকরাও একসময় ভুলে যায়। এক শহরে থেকেও তাদের মাঝে এক যুগ দূরত্ব। বাইরের আচরণে ইহসান প্রথমে কষ্ট পেলেও শেষে মানিয়ে নেয়। তারা যেভাবে খুশি থাকুক। প্রিয়ন্তী আসার পর দেশে যাওয়া হয়নি। ইহসানের সকল কাজ আর প্রমুখের দুরন্তপনার কারণে বয়ে প্রিয়ন্তী দেশের মায়ায় ত্যাগ করে। আস্তে আস্তে যেভাবে নিয়েছিল তখনও তাদের দেখা হবে না। কানাডাতেই প্রমুখের শৈশব শুরু হয়। প্রমুখকে 4.5 বছর বয়সে আর্ট স্কুলে ভর্তি করায় প্রিয়ন্তী, যাতে সেখানে বাচ্চাদের সাথে সময় কাটানো থেকে টুকটাক কিছু শিখতেও পারে। অপরিপক্ক হতে প্রমুখ প্রতিদিন পেন্সিল হাতে নেয়। ছেলে বলতে দুজনই পাগল। সারাদিন অফিস শেষে ছেলেকে চুমো না খেলে ইহসানের ক্লান্তি দূর হতো না। প্রিয়ন্তী রাতে জড়িয়ে না ধরলে প্রমুখের ঘুম আসতো না। অপুষ প্রমুখে জানতো দিনগুলো আস্তে আস্তে শেষের ঘরে আসছে। প্রমুখকে আর্ট স্কুল থেকে নিয়ে এসে বসালো বিছানায়। ফোন চেক করে দেখে রাজীবের ফোন। মায়ের নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ থেকে কল এসেছে। ভয়ে আত্মা শুকিয়ে যায়। ফোন দিতে ওপাশ থেকে রাকিব অপরাধী গলায় বলল, আগেই সলি বলে নিচ্ছি, আমাকে কিছু বলতে পারবি না। প্রিয়ন্তী কপাল কুঁচকে বলল, কাহিনী কি হয়েছে বলবি? সমস্যা কি? ভয় হচ্ছে আমার। কাল রাতে পালিয়ে বিয়ে করে ফেলেছি প্রিয় আপু। আজ বাসায় এসেছি। মা বকাঝকা করছে সকাল থেকে। মেনে নিয়েছে জানিস, মেয়েটি অনেক শান্ত লক্ষ্মী। মা মেনে নিয়ে উপায় আছে? এখন তোকে বলছি রাগ করিস না। হুট করে ওর বিয়ে হয়ে যাচ্ছিল, উপায় না পেয়ে পালিয়ে বিয়ে করে ফেলি। জানিসই তো, ভালোবাসলে তাকে ছাড়া বাঁচা সম্ভব না। প্রিয়ন্তী তার কথায় হতবিহ্বল হয়ে যায়। সে ছোট্ট রাকিব এত বড় দুঃসাহস করে কিভাবে করলো সে ভেবে পায় না। রাকিব তার কোনো উত্তর না পেয়ে বলল, প্লিজ আপু, তুই অন্তত অভিমান করিস না। যদি পারিস দেশে চলে আয়। প্রিয়ন্তী উত্তেজনায় চিৎকার দিয়ে ওঠে। প্রমুখ খেলছিল। মায়ের আকস্মিক চিল্লানিতে মৃদু ভয়ও পেল। প্রিয়ন্তী একগাল হেসে বলল, কনগ্রেটস মাই লিটল ব্রো, কিয়া বাত হে। কীভাবে এমন অসম্ভব কাজ করে ফেললি? আমার এখনো বিশ্বাসই হচ্ছে না। রাকিবও খুশিতে গদগদ হয়ে শার্টের কলা জাগিয়ে বলে, দেখতে হবে না কার ভাই? প্রিয়ন্তী চৌধুরীর ভাই। ওকে, অসম্ভব কাজকে সম্ভব করাই আমার কাজ। প্রিয়ন্তীর মুখ বেংসি কেটে পিক চাইল। রাকিব কল রেখে দুজনের বিয়ের পিক সেন্ড করে। রাতে ইহসান বাসায় আসলে সমস্ত ঘটনা বলতে থাকে। ফিকও দেখালো। আর প্রিয়ন্তী ভাইয়ের বউ সামনাসামনি দেখার জন্য পাগল হয়ে যায়। ইহসানকে চাপ দিতে থাকে দেশে ঘুরতে যাওয়ার জন্য। তাছাড়া কয়েক মাস পরেও তারা যেতে পারবে না। প্রমুখ স্কুলে ভর্তি করাতে হবে। শেষে 2 মাস বউয়ের জ্ঞান জ্ঞান সহ্য করে টিকিট কাটলো বাংলাদেশের। কিন্তু তার মন কিছুতে যেতে চাইছে না। বউ আর ছেলের হাসি মুখ দেখার আশায় নিজের মনের বিরুদ্ধে যায়। কিন্তু শর্ত দেয় 15 দিন থেকে চলে আসতে হবে। প্রিয়ন্তীও অমত করলো না। প্রমুখের 5 বছর পূর্ণ হবে 3 দিন পর। তাই প্রিয়ন্তী সব প্ল্যান করে রাখলো।
জন্মদিন পালন করবে দেশে। নানু বাড়ি যাওয়ার খুশিতে প্রমুখও নাচতে থাকে। ইহসান অল্পবাসী হওয়ায় শ্বশুর বাড়ি ফিরে সবার সাথে আলাপ করলো। সেখানে রাকিবের বউ লিনাকেও পরিচয় করিয়ে দেয়। প্রিয়ন্তী দেশে ফিরে বাড়ি মাথায় তুলল। সাথে প্রমুখ যেন সকলের কাছে চাঁদমুখ। পশা মার হ্যান্ডসাম বাবার ছেলে কোনো কিছুতেই কম না। রূপ হয়েছে চোখ দাদানো। আশপাশ থেকে সবাই প্রমুখকে এক প্রকার টানাটানি শুরু করে। এসবে অভ্যস্ত না থাকায় ভয়ে কেঁদে ওঠে প্রমুখ। তার মামি লিনা এক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়েছিল তার দিকে। অদৃষ্ট টানে সারাক্ষণ প্রমুখকে কোলে নিয়ে থাকতো। এর স্বভাবটা ইসানের অপছন্দ। প্রিয়ন্তীর উপর রেগে বলতো, এতদিন ছেলেকে একা বড় করনি, তাহলে কেন এখন অন্যের কোলে দিতে হবে? ও ভয় পাচ্ছে দেখছো না? আমার ছেলেকে নিয়ে আসো, আমি তাকে রাখবো। প্রিয়ন্তী মুখ বাঁকিয়ে বলল, লিনা তো আমাদের পরিবারেরই সদস্য, এমন হিংসুটের মতো করো কেন তুমি? তুমি কি নিয়ে আসবে নাকি আমি যাব? প্রিয়ন্তী নিয়ে এলো। তারপরে চলে এলো প্রমুখের জন্মদিন, 9 সেপ্টেম্বর। সারা বাড়ি লাইটিংয়ে ঝলমল করছে। লিনার বাসা থেকে ওর বড় ভাই আসে। তাছাড়া আশেপাশের মানুষ মিলে আয়োজন। রাত 12টায় কেক কাটলো। মায়ের কাছে গেল প্রমুখ, সারা মুখে কেক লাগিয়ে। তার মানে এখান থেকে খাও। প্রতি বছর জন্মদিনে বিচ্ছুটা এমনই করে। অনুষ্ঠান শেষে সবাই চলে যায়। প্রিয়ন্তী ঘুমালো না। সে প্রমুখকে ঘুম পাড়িয়ে আবদার করলো, ইসানের কাছে ছেলে ঘুমিয়েছে, চলো যান, আজ আমরা লং ড্রাইভে যাই। ইসান চোখ পাকিয়ে তাকালো। প্রিয়ন্তী ভয় পেল না। ইসান কথা না বাড়িয়ে চুপচাপ ঘুমাতে গেল। প্রিয়ন্তী তার গায়ের উপর উঠে বলল, জান, এমন নিরামিষের মতো করছো কেন? রাতের শহর ঘুরতে কেমন লাগে জানো? জানি। কানাডায় কত রাত তোমাকে নিয়ে ঘুরেছি, তার হিসেব নেই। তাই সব আশা বাদ দাও। আমার ছেলেকে একা রেখে কখনোই আমি যাব না। এখন তুমি যুবতী নও, এক ছেলের মা। ইহসানের কথায় তার মন ভেঙে যায়। তার মানে তাকে বুড়ি বলল? এরাকে গজ করতে করতে বলে, তার মানে বলছো আমি বুড়ি? মেজাজ খারাপ করছে ইহসান। তোমাকে আজ যেতেই হবে। রাকিব টু শব্দ না করে পাশ ঘুরে শুয়ে পড়ে। প্রিয়ন্তী উঠে প্রমুখকে কোলে নিয়ে বলল, ওকে ফাইন, প্রমুখকে আমি রাকিবের কাছে দিয়ে আসি। এই আবদারটা রাখো, জীবনও আর কোনো আবদার করব না। ইহসান তৎক্ষণাতে উঠে রুক্ষ মেজাজে বলল, একদম ওদের ঘরে রাখবে না। বেশি করছো প্রিয়ন্তী, রাগিয়ে দিও না। প্রিয়ন্তী ভয় পেয়ে যায়। হঠাৎ ইহসান এমন কেন করছে? সে কষ্টে কেঁদেই দিবে প্রায়। ইহসান বইয়ের কান্না কখনো সহ্য করতে পারে না। শেষে নিজেকে সামলে প্রিয়ন্তীর সামনে গেল। ছেলের কপালে চুমু খেয়ে প্রিয়ন্তীর গালে চুমু দিয়ে বলে, ঠিক আছে, শেষবারের মতো বেগম সাহেবের আবদার মঞ্জুর করা হলো, কিন্তু শর্ত হচ্ছে মায়ের কাছে রেখে আসো। ওদের এত রাতে ডিস্টার্ব করো না। প্রিয়ন্তীর খুশিতে মুখে হাসি ফুটে ওঠে। মায়ের রুমে গিয়ে সে প্রমুখকে শুইয়ে দেয়। কিন্তু প্রমুখ ঘুমের মাঝে মায়ের উপস্থিতি টের পেয়ে ওড়না শক্ত করে খামচে ধরে। হয়তো তার পবিত্র মন বলছে, ছেড়ে দিলে মা অনেক দূরে চলে যাবে। প্রিয়ন্তী কয়েক মিনিট তার সাথে শুয়ে ছেলেকে আদর করলো। মন ভরে দেখলো বাচ্চাকে। ইহসান দরজার কাছ থেকে দেখে হাসলো। এরপর দুজনে চুপি চুপি বের হয় লং ড্রাইভে। সেই লং ড্রাইভ থেকে তারা আর কখনোই ফিরল না। সকালে প্রিয়ন্তীর মা প্রমুখের কান্নায় সারা বাসা খুঁজেও যখন তাদের পেল না, এক প্রকার চিৎকার করে ওঠেন তিনি। রাকিব দৌড়ে এসে বিষয়টা জানালো। সেও খোঁজা শেষে তখন ফোন করে। বারবার ট্রাই করলো, বন্ধ পায়। অবুঝ বাচ্চাটা তখন লিনার কোলে মায়ের জন্য কান্না করছে। বারবার বলছে, আম্মু কোথায়, আম্মু যাব, পাপা, ও পাপা। রাকিব চৌধুরী সময় নষ্ট করলো না। তার কেন জানি মন গাইছে। সব কিছু উল্টাপাল্টা লাগছে। তৎক্ষণাৎ সামনের থানায় ডায়েরি করলো। দুপুরের দিকে খবর আসলো, রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্টে দুটি তাজা প্রাণ ঝরে গেছে। রাকিব চৌধুরী পুলিশের সাথে সেখানে যায়। চিনতে পারে দুজনকে। সেই মুহূর্তে গগন বিদারী চিৎকার করে ওঠে। বোন আর দুলাবাইয়ের নিস্তেজ দেহে নিয়ে জ্ঞান হারায় সে। তাদের ছিন্ন ভিন্ন বাসায় নিয়ে আসা হয় বিকেলের শেষ প্রহরে। সারাদিন কান্না করে চোখ ফুলিয়ে ফেলেছে প্রমুখ। বাসা নিচে রাখতে সে দৌড়ে ঝাঁপিয়ে পড়ে। তার মা, তার বাবা চোখ বন্ধ করে আছে কেন? অনবরত বলছে, আম্মু কথা বলো, আমি আর দুষ্টামি করবো না প্লিজ। পাশেই বাবার লাশের কাছে গিয়ে ইংরেজিতে বলল, পাপা চোখ খোলো, আমাকে কোলে নাও। জানো পাপা, সারাদিন আমি কিছুই খাইনি। আমাকে খাইয়ে দিবে না? তোমাকে অনেক মিস করি বাবা। প্রিয়ন্তীর মা কান্নায় ঢলে পড়েছে বারবার। জ্ঞান হারিয়ে ফেলছে। এ কি সর্বনাশ হয়ে গেল তার! সোনার সংসার ভেঙে তছনছ হয়ে গেল। মেয়ের অকাল মৃত্যুতে পাগলের মতো করতে থাকলেন তিনি। পরিস্থিতি বুঝে তৎক্ষণাৎ দাফনের ব্যবস্থা করল রাকিব। প্রমুখকে আগলে নিতে কান্না মিশ্রিত গলায় বলল, কেন তাদের আসতে বলেছিলাম আব্বা? আমার জন্যই এসব হলো। তোর ভবিষ্যৎ আমি উজ্জ্বল করতে পারলাম না। এতিম বানিয়ে দিলাম। আমাকে মাফ করে দিস। ওরা রাতে কেন বের হয়েছিল, কেন হলো? প্রমুখকে এক প্রকার চিনিয়ে নিয়ে রাকিবের মা কাঁদতে থাকে। দাফন শেষে সবাই বাসায় আসলে প্রমুখ বুঝলো তার মা বাবাকে দূরে রেখে আসছে। তখন থেকে আরো জোরে জোরে পুফিয়ে পুফিয়ে কেঁদে ওঠে। অনবরত কান্নার ফলে নিঃশ্বাস আটকে আসছে বারবার। রাকিব চৌধুরী সারা রাত ভেবে পরদিনই থানায় মামলা করে।
এটা মারা তার বিশ্বাস, নয়তো কিভাবে গভীর রাতে অ্যাক্সিডেন্ট হয়, তার উপর দেহ ছিন্নভিন্ন কেন হবে। লীনা প্রথম কয়েকদিন ভালোবাসা দেখালেও আস্তে আস্তে অপয়া অলক্ষী অপবাদ দেয় প্রমুখকে। বইয়ের এমন ব্যবহার নিতে পারে না রাকিব। প্রমুখ খাওয়া দাওয়াই ছেড়ে দেয়। নানুর সাথে সারাক্ষণ মায়ের গল্প বলে। তার নানু সাবিনা প্রতিজ্ঞা করে নিজে নাতিনকে বড় করবে। তাছাড়া কানাডা কে দেখবে। প্রথম 2 মাস প্রতি রাতে মা বাবা বলে কেঁদে উঠলেও আস্তে আস্তে মনটা শক্ত করলো। প্রমুখ একা একাই থাকা শিখে যায়। চঞ্চল দুষ্ট হাসি খুশি ছেলেটা একদম চুপচাপ প্রকৃতির ছেলে হয়ে উঠল। বছর গেল 3টা। প্রমুখের 8 বছর। সে জন্মদিনের পর আর কখনো পালন করেনি। নানুর ভালোবাসায় আদরে সে তাকে মায়ের মতো করে দেখা শুরু করে। কিন্তু নানুর বয়স হওয়ায় প্রেশার বেড়ে গেছে। মেয়ে আর তার স্বামীর মৃত্যু, নাতনির অন্ধকার ভবিষ্যৎ এসব ভেবেই দুর্বল হয়ে পড়ে। সারাক্ষণ চিন্তা করতো নাতনিকে নিয়ে। একদিন রাতে ঘুমের মাঝে স্ট্রোক করে বসলো। ব্রেন স্ট্রোক করায় রাকিব চৌধুরী হাসপাতালে নিতে নিতে মৃত্যু হয়। ছোট বয়সে প্রমুখ দ্বিতীয়বার এত বড় ধাক্কা সামলাতে না পেরে বোবার মতো হয়ে যায়। সাদা কাপড়ের সাবিনাকে দেখে কান্নায় গলা ভেঙে ফেলল। কতবার জড়িয়ে ধরে উঠাতে বলল, কিন্তু উঠল না। শেষে মৃত মানুষের মতো কথা বলার শক্তি হারিয়ে ফেলে। বাসায় যে একটা বাচ্চা আছে সে খবরও কেউ বলতেই পারবে না। সেই ঘটনা 3 মাসের পর লীনা প্রেগনেন্ট ধরা পড়ে। এবার যেন লীনা আরও বদলে যায়। রাকিব অফিসে থাকলে প্রমুখকে ধমকের উপর রাখে। বাজার করতে পাঠায়, মাথা টিপে দিতে বলে। আস্তে আস্তে বউয়ের কোটনামিতে রাকিবও মেজাজ খাটায় প্রমুখের উপর। তার ভাষ্যমতে প্রেগনেন্ট অবস্থায় রেঁধে খাওয়াচ্ছে এটাই বেশি। কিন্তু বিলাসবহুল জীবন, কানাডার মতো জায়গায় জীবন কাটানো প্রমুখ নানু বেঁচে থাকাকালীন শত কষ্ট হলেও মানিয়ে নিয়েছিল। কিন্তু এবার যেন সে মহাসমুদ্রে বাড়ছে। কোনো মতেই মানিয়ে নিতে পারে না। কান্নাকাটি করে প্রতিটি দিন যেতে থাকে। একদিন শুধু রেগে লীনার মুখের উপর কথা বলে তাকে প্রচুর মারধর করে। যে ছেলেকে ফুলের টোকা পর্যন্ত গায়ে লাগতে দেয়নি তার মা বাবা, সে ছেলের গায়ে হাত। এসব কি ভাবা যায়? আপন মানুষের থেকে অবহেলা অপমান সহ্য করতে পারল না সে। এক বুক হতাশা কষ্ট নিয়ে প্রমুখ সেদিন রাতের বেলায় বাসা ছেড়ে পালিয়ে আসে। নতুন জীবনের আশায়, কারণ তার আপন বলতে কেউই আর বেঁচে নেই। সবাই তাকে রেখে চলে গেছে অনেক দূরে। উপন্যাসের মতো তিক্ত সব ঘটনা প্রমুখ বিরতিহীনভাবে বলে শেষ করল। সমস্ত ঘটনা শুনে সিরাত কান্নায় ভেঙে পড়ে। সারা দেহ দুর্বল হয়। কখন যে রাস্তায় বসে পড়েছে খেয়াল নেই। শেষের কথাগুলো বলার সময় প্রমুখের কণ্ঠ কাঁপছিল। সে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। এই দীর্ঘশ্বাসের পাল্লা অনেক ভারী। অনেক আদর, ভালোবাসা, যত্ন ক্ষণিকের জন্য পেয়ে আজীবনের জন্য হারানোর যন্ত্রণা ভিতরে পুষে বেড়াচ্ছে। সুন্দর ভবিষ্যৎ হঠাৎ এক কালবৈশাখী ঝড়ে তছনছ হয়ে গেছে। ভালোবাসাকে হয়তো ভুলেই গেছে ছেলেটা। অথচ পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষের মতো তারও জীবন অসাধারণ হতো। সিরাতের পুফানির শব্দে প্রমুখ উষ্ঠ বাঁকিয়ে হাসল। সে জানতো এমন কিছুই হবে। তার নিকৃষ্ট অতীত জেনে নরম মেয়েটা ভেঙে পড়বে। কিন্তু সে চায় না সিরাত তার প্রতি সহানুভূতি দেখাক। সে চায় প্রিয়ন্তীর মতো অকারণেই তাকে ভালোবাসুক, যত্ন নিক, তার খারাপ সময় পাশে থাকুক। মুহূর্তে তার সেই অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ল। তৎক্ষণাতে মাথা ছাড়া দিয়ে উঠল পুরনো কষ্টগুলো। সে সিরাতের সামনে দাঁড়িয়ে নরম স্বরেই বলে, তুমি কখনো আমাকে ভালোবাসো না সিরাত। ভালোবাসলে শকুনের কুনজর লাগে, তার থেকে তুমি এমনই থাকবে আজীবন। প্রমুখ আনমনেই চাপা আর্তনাদ ভিতরে রেখে খুব কষ্টে উচ্চারণ করলো, আমাকে একটু জড়িয়ে ধরবে সিরাত। যতটা জড়িয়ে ধরলে আমার অস্থিরতা অনুভব করতে পারো, ততটাই শক্তভাবে ধরো। একটু শান্তি দাও। সিরাত নিজের কান্না আর আটকে রাখতে পারল না। তাদের মধ্যে যতটুকু দূরত্ব ছিল সবটুকু গুছিয়ে আসমকে সত্যি সত্যি ছেলেটিকে চাপড়ে ধরল সিরাত। প্রমুখ বোকা বনে যায়। হৃদস্পন্দনের মাত্রা বেড়ে যায় তার। কম্পিত দেহটা খুব কষ্টে টিকিয়ে রাখল। সে ডোক গিলে ঠায় ঘন ঘন শ্বাস নেয়। সিরাত দুহাত শক্ত করে তার গলা জড়িয়ে ধরে ফুফিয়ে ফুফিয়ে বলল, কোনো দিনও ভালোবাসবো না আমি। আপনার কাহিনী শুনে আমার কেন এত কষ্ট হচ্ছে। প্রমুখ সাহেব, আপনি বলতে পারবেন কেন বুকের বাঁ পাশটা আপনার জন্য কষ্ট হচ্ছে? আপনি তো খারাপ, আমি খুব ঘৃণা করি, তবুও কেন আমার কষ্ট হচ্ছে? প্রমুখের দম বন্ধ হয়ে আসছে। সে পারছে না সহ্য করতে। সে চোখ বন্ধ করে নিল। তৎক্ষণাৎ চোখের কর্নিশ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। এতক্ষণ খুব কষ্টে নিজেকে সামলেছে সে। সিরাতকে বলতে চায়নি এসব, তবু আজ কেন জানি বলে ফেলল। সিরাত কান্নাকাটি করে নাকের পানি চোখের পানি এক করে ফেলে। প্রায় 5 মিনিট পর প্রমুখ সহ্য করতে না পেরে দিল এক ধমক, তোমাকে বলেছিলাম না চুপচাপ শুনতে, নয়তো লকেটের কথা বলবো না, বলতে হবেও না। কথাটি বলে সিরাত মুখ উঁচু করল। লাজুক গলায় মিনমিনে সরে বলল, আমি জানি কোথায় পেয়েছেন। প্রথম যখন আপনার সাথে ঘনিষ্ঠ হয়েছিলাম ওই দিন বলে ফেলে গিয়েছিলাম হয়তো। তারপর সারা বাসা খুঁজেও পাইনি। তখনই ভেবে নিয়েছিলাম হারিয়ে গেছে।
কিন্তু বিয়ের পর আমার গলায় হঠাৎ করে দেখে আমি চমকে যাই। অনেক চিন্তা করে ভেবে নেই এটা আপনার কাছেই ছিল। সিরাতের কথায় প্রমুখ চোখ বড় বড় করে তাকালো, জল জড়িয়ে বলল, সিরিয়াসলি সিরাত? ইউ আর গ্রেট। তুমি ঠিকই ধরেছ। একদিন কাগজ খুঁজতে গিয়ে খাটের নিচে পেয়েছিলাম। তার আগে রাস্তায় তোমার সাথে দেখা হয়। যেদিন গলা টিপে ধরেছিলাম এজন্য রেখে দেই। একটু অবাক হই এটা আমার রুমে কীভাবে আসলো ভেবে। তারপর আমি ধরে নেই তুমি ওইসব মেয়েদের মতো। সরি সিরাত, কি করব বলো? অনেক ইচ্ছে করেও আসতো, তবে বিয়ের পর তুমি ছাড়া কোনো নারী আমার আশেপাশেও আসেনি। সিরাত হঠাৎ রেগে গেল, ধাক্কা দিয়ে প্রমুখকে সরিয়ে দূরে যেতে চাইল, কিন্তু প্রমুখ হেসে এক ঝটকায় নিজের দুবাহুর মাঝে নিয়ে আসে। নাক টিপ দিয়ে বলল, তুমি কি জেলাস হচ্ছ? কিন্তু অতীতে কোনো নারী এসেছে, কোনো নারী গেছে, এসব ভুলে যাও। বর্তমান আর ভবিষ্যতে কোনো নারী আমাকে ফ্লাইং কিস দিতেও পারবে না, এটা তুমি শিওর থাকো। তোমার সামনে এই পুরুষটা শুধু তোমার। তাকে নুন মাখিয়ে খাবে নাকি চিনি মাখিয়ে খাবে এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। সিরাত চোখ গরম করে চাইল দাঁতে দাঁত চেপে প্রমুখের থেকে ছাড়া পাওয়ার জন্য। মশরামশরি করে প্রমুখ ব্রকুসকে সিরাতের কপাল বরাবর তার বৃদ্ধাঙ্গুলি চেপে ধরল। বলল, শান্ত হও বউ, আরও অনেক ঘটনা শোনা বাকি। সাথে তোমার জীবনেরও সব সিক্রেট আমাকে বলবে। সিরাত ঠান্ডা হলো। তৎক্ষণাতে মনে পড়ল প্রমুখের কষ্টের কাহিনী। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার হার্ট দুর্বল, বাকি কাহিনী কাল শুনবো। চলুন বাসায় যাই, অনেক রাত হয়েছে। প্রমুখ তাকে ছেড়ে দিয়ে হাত গড়ি দেখে অবাকে সুরে বলল, ও মাই গড, রাত 1টা বাজবে, এখনই গাড়িতে ওঠো। সিরাত প্রমুখ গাড়িতে উঠে বাসায় চলে আসে। পেশ হয়ে হালকা খেয়ে নেয় দুজন। বিছানায় আজ প্রমুখ শুয়ে পড়ল। বাথরুম থেকে সিরাত এসে রুমের লাইট অফ করলো। প্রমুখ ডান হাত চোখের উপর রেখে ঘুমিয়ে আসে। সিরাত তার পাশে শুয়ে এক দৃষ্টিতে তাকিয়ে ভাবতে লাগলো। আফসোস হলো ভীষণ, কেন এমন হলো? জীবনটা কি সুন্দর হওয়া যেত না? খুব বেশি বাসা পাওয়া মানুষ হঠাৎই যদি অনাদর পায় তাহলে তো উচ্ছৃঙ্খল হবেই। তারপর কি হয়েছিল তার জীবনে? বাসা ছেড়ে কোথায় ছিল? সিরাত পোষ করে নিঃশ্বাস ফেলে তার কম্পিত হাত প্রমুখের খোঁচা খোঁচা দাড়িতে রাখলো। আজ কেন জানি আর লজ্জা পাচ্ছে না। মনে হচ্ছে তার সামনে একটা ছোট বাচ্চা, যাকে শুধু ভালোবাসা যায়। প্রমুখ জেগে যায় সিরাতের স্পর্শে। হাত নামিয়ে ব্রু নাচি ইশারা করলো। সিরাত ড্রিম লাইটও অনুভব করলো প্রমুখের চোখে পানি জলমল করছে। লোকটা কাঁদতেও জানে, তাহলে কেন পাথরের মতো শক্ত দেখায়, যার মাঝে সবসময় কঠোরতা বিরাজ করে? সিরাত চোখে হাত দিয়ে বলল, আপনি কাঁদছেন কেন? একটু জড়িয়ে ধরবে? ঘুম আসছে না, বাকি রাতেও হয়তো ঘুম চোখে ধরা দিবে না। প্রমুখের কথায় সিরাত চমকায়। বাচ্চা শিশুর মতো আবদার করছে তার কাছে। একটু আদরের আশায় প্রশান্তি ছোঁয়ায়। সে না চাইতে অদৃশ্য এক মায়ার টানে মাথা ঝাঁকালো। প্রমুখ সম্মতি পেয়ে দেরি করল না। শক্ত করে চেপে ধরে সিরাতের বুকে মাথা রেখে চুপ করে রইল। সিরাত আনমনে হেসে নিজে নিজেই বলল, বাবাকে হারিয়ে আমি এখনও কান্না করি, কষ্ট পাই। মা বেঁচে আছে, সেও যদি কখনো হারিয়ে যায় আমি মরেই যাব। সেখানে আপনি অবুঝ বয়সে সব হারিয়ে কিভাবে বেঁচে আছেন? প্রমুখ হয়তো শুনল, নয়তো শুনিনি, কিন্তু সিরাতের বুকের কাছ থেকে মিষ্টি সুরে বলল, হয়তো তোমার জন্য।